আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আহ, তো আমার সাথে যারা যুক্ত হয়েছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবেন যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। যারা যুক্ত আছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবেন যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। শেয়ার অ্যান্ড লাভ ব্রেক ডান। যদি আমার কথা ক্লিয়ার থাকে সবাই সবাই একটু লাভ ব্রেক আর কমেন্টে আমার মতো করে এরকম করে লাভ ব্রেক একটু কমেন্ট করেন। সবাই একটু সবকিছু ক্লিয়ার থাকলে জাস্ট লাভ ব্রেক একটু কমেন্ট করেন। ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই শুরু করছি। সাউন্ড ক্লিয়ার? ওকে, ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার। থ্যাংক ইউ। সবাই লিখছেন আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে কিন্তু চমৎকার কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেখান থেকে পরীক্ষা প্রশ্ন কমন হুবহু থাকলেও থাকতে পারে। তো আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন সবাই একটু ক্লাসটা দ্রুত শেয়ার করে দিবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে মেনশন করে দিবেন এবং লিখবেন শেয়ার ডান। সবাই লিখবেন শেয়ার ডান। ওকে, সবাই লিখবেন শেয়ার ডান। সবাই লিখবেন শেয়ার ডান। কমেন্ট সবাই লিখবেন ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আমাদের কি হয় যে পরীক্ষা প্রশ্ন থাকে, প্রতি বছরই প্রশ্ন থাকে। আমরা এখান থেকে প্রশ্ন আসলে কিন্তু আমরা ভুল করে থাকি। প্রথম প্রশ্নটা ছিল বা ব্যবহারকারী সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম ভাষা? ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষা বিশ্বের কততম ভাষা? ব্যবহারকারীর দিক থেকে মনে রাখবেন বাংলা ভাষা, এই বাংলা ভাষা ব্যবহারকারীর দিক থেকে কত? মূলত বাংলা ভাষায় কথা বলে 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। এর মধ্যে এই 30 কোটি জনসংখ্যার মধ্যে পশ্চিমবঙ্গে একাই কথা বলে 10 কোটি, বাংলাদেশে 16 কোটি এবং আসাম, ত্রিপুরা, মিজোরাম এই দেশগুলোতে, পার্শ্ববর্তী বাংলাদেশের অঞ্চলগুলোতে আরো 3 কোটি, এ হচ্ছে 29 কোটি। এবং বাংলাদেশের বাহিরে যে বিভিন্ন বহির্দেশে আমাদের চাচা, মামা, খালু, ফুফা যারা বিদেশে আছে, প্রবাসী বাঙালি আছে 10 কোটি। এই হচ্ছে মোট আমাদের 30 কোটি বাঙালি। এই হচ্ছে আমাদের মোট 30 কোটি বাংলা ভাষাভাষী জনসংখ্যা। এই 30 কোটি মানুষের মধ্যে আমাকে খেয়াল রাখতে হবে 30 কোটি মানুষ, এই মানুষের সংখ্যা কত? 30 কোটি। তো বাংলা ভাষা মূলত মাতৃভাষার দিক থেকে মাতৃভাষার দিক থেকে কত? চতুর্থ মতান্তরে পঞ্চম। ঠিক আছে, তো মাতৃভাষার দিক থেকে কত? চতুর্থ বা পঞ্চম। তবে ব্যবহারকারীর দিক থেকে কত? এই যে মাতৃভাষা ব্যবহারকারীর দিক থেকে হচ্ছে সপ্তম। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান সপ্তম। এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা দাপ্তরিক ভাষা, দাপ্তরিক বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা দাপ্তরিক ভাষার দিক থেকে বাংলাদেশের অবস্থান দশম। বাংলাদেশের অবস্থান কত? দশম। তাহলে বললাম আমরা মাতৃভাষার দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? মাতৃভাষার দিক থেকে চতুর্থ, অনেক দিকে পঞ্চম আসে। এখানে ব্যবহারকারীর দিক থেকে হচ্ছে পঞ্চম, আর দাপ্তরিক ভাষার দিক থেকে বাংলা ভাষার অবস্থান চতুর্থ। তাহলে আমাদের অপশনগুলোতে আছে ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? সবাই একটু কমেন্ট করুন। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত? ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান হচ্ছে সপ্তম। বাংলা ভাষার অবস্থান কত? সপ্তম। যদি বলা হয় মাতৃভাষার দিক থেকে, অনেক ক্ষেত্রে চতুর্থ আসে, অনেক জায়গায় পঞ্চম আসে। ঠিক আছে, ওকে। এরপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা ভাষায় প্রথম মুসলমান কবির নাম কি? বাংলা ভাষায় প্রথম মুসলমান কবির নাম কি?
বাংলা ভাষায় প্রথম মুসলমান কবির নাম কি? বাংলা ভাষায় প্রথম মুসলমান কবির নাম কি? 2 নম্বর প্রশ্ন কি বলছে? 2 নম্বর প্রশ্ন বলছে বাংলা ভাষায় প্রথম মুসলমান কবির নাম কি? দেখবেন আমাদের প্রায় আমরা ইউসুফ জুলেখা শুনছি না? ইউসুফ ইউসুফ জুলেখা ইউসুফ জুলেখার আমরা নাম শুনছি না? ইউসুফ জুলেখা। এই ইউসুফ জুলেখা মূলত একটু খেয়াল করবেন, এই ইউসুফ জুলেখা একটা অনুবাদ গ্রন্থ। এটা কি? এটা একটা অনুবাদ গ্রন্থ। মূলত ইউসুফ ওয়া জুলাইখা আরবি ভাষায় রচিত একটি গ্রন্থ থেকে পরবর্তীতে ইউসুফ ওয়া জুলাইখা গ্রন্থ থেকে পরবর্তীতে রচনা করেন ইউসুফ জুলেখা। এই গ্রন্থটি অনুবাদ করেছিলেন কে? এই গ্রন্থটি অনুবাদ করেছিলেন শাহ মোহাম্মদ সগীর। তিনি মূলত আনুমানিক 1400 থেকে 1500 খ্রিস্টাব্দের মধ্যে 1500 খ্রিস্টাব্দের মধ্যে বাংলা সাহিত্যের মধ্যযুগে আমাদের অনুবাদ সাহিত্যের জন্য বিখ্যাত ছিলেন আলাউদ্দিন হুসাইন খান। মধ্যযুগে অনুবাদ সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত ছিলেন কে? আলাউদ্দিন হুসাইন খান। এই আলাউদ্দিন হুসাইন খানের সময় মূলত এই শাহ মোহাম্মদ সগীর কি করেন? শাহ মোহাম্মদ সগীর তিনি বাংলা এই অনুবাদ গ্রন্থটি রচনা করেন। এর জন্য বলা হয় বাংলা সাহিত্যে অনুবাদ সাহিত্যের জন্য পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত ছিলেন আলাউদ্দিন হুসাইন খাঁ। অনুবাদ সাহিত্যে পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত ছিলেন আলাউদ্দিন হুসাইন খাঁ। আর এই অনুবাদ সাহিত্যে বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি হিসাবে নাম লেখান আমাদের এই শাহ মোহাম্মদ সগীর, যিনি রচনা করেছিলেন ইউসুফ জুলেখা নামে অনুবাদ গ্রন্থটি। ওকে, এরপর 3 নম্বরে আসি, বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল কত? বাংলা ভাষায় প্রাচীন যুগের সময়কাল কত? একটু খেয়াল করি, বাংলা ভাষা ও সাহিত্যকে 3টি ভাগে ভাগ করা হয়। কয়টি ভাগে? 3টি ভাগে ভাগ করা হয়। যার মধ্যে 1 নম্বর হচ্ছে প্রাচীন যুগ। 1 নম্বরে কি? প্রাচীন যুগ, যাকে আমরা আদি যুগও বলে থাকি। ঠিক আছে, প্রাচীন যুগ বা আদি যুগ। এরপর হচ্ছে আমাদের মধ্যযুগ। এই মধ্যযুগের মধ্যে অন্ধকার যুগ আছে। আর 3 নম্বর হচ্ছে আধুনিক যুগ। এই প্রাচীন যুগের সময়কাল বা আদি যুগের সময়কাল হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। বাংলা সাহিত্যের মধ্যযুগের সূচনা হয় কত? মধ্যযুগের সূচনা হচ্ছে 1201 থেকে 1800 পর্যন্ত হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগ। এই মধ্যযুগের মধ্যে আবার 1201 থেকে 1350 পর্যন্ত এই 150 বছরকে বলা হয় অন্ধকার যুগ। মধ্যযুগের প্রথম 150 বছরকে কি বলা হয়? অন্ধকার যুগ। আধুনিক যুগ কত? আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে বর্তমান পর্যন্ত, যেটাকে মডার্ন জেনারেশন বা আধুনিক যুগ বলা হয়। তারপর পরীক্ষা প্রশ্ন আসছে, বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সময়কাল কত? বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সময়কাল হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। সবাইকে ক্লিয়ার? ওকে, এরপরের প্রশ্ন হচ্ছে চর্যাপদ কোন ছন্দে রচিত? চর্যাপদ কোন ছন্দে লেখা হয়েছে? ওকে, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে এই চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শনের নাম কি? চর্যাপদ। এই চর্যাপদের যদি আমি ভাষা বলি, এই চর্যাপদের ভাষা কি? চর্যাপদের ভাষা নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক মতভেদ আছে। যেমন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, যিনি আবিষ্কার করছে, ডক্টর হরপ্রসাদ বলছে যে এটার ভাষা হচ্ছে সন্ধ্যা বা সান্ধ্য ভাষা, যাকে বলে আলো আধারির ভাষা। আবার একই সাথে এই ভাষা নিয়ে মূলত আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে যে না, এই চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা।
কামরূপী ভাষা, বঙ্গ কামরূপী ভাষা, বঙ্গ কামরূপী ভাষা। যেমন আমাদের ভাষা নিয়ে যেমন এখানে যেমন দ্বন্দ্ব আছে, একইভাবে আমাদের এই ছন্দ, বাংলা আধুনিক ছন্দ বিচারে এখানে ছন্দ নিয়ে ঝামেলা আছে, ছন্দ নিয়ে কি আছে, মতভেদ আছে। খেয়াল করি আধুনিক ছন্দ বিচারে, আধুনিক বর্তমান সময়ে আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ মূলত হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আবার যদি বলা হয় সংস্কৃত কবিগণের মতে, সংস্কৃত একটু লিখবেন, সংস্কৃত কবিগণের মতে, সংস্কৃত কবিগণের মতে চর্যাপদে পদ্যটিকা ছন্দের প্রভাব রয়েছে। পদ্যটিকা ছন্দের প্রভাব রয়েছে। কি ছন্দের প্রভাব রয়েছে? পদ্যটিকা ছন্দের প্রভাব রয়েছে, পদ্যটিকা ছন্দের প্রভাব রয়েছে। এখন কথা হচ্ছে যে এখানে আপনি কোনটা নেবেন, আপনি কোনটা নেবেন? এখানে যেহেতু আমাদের পদ্যটিকা ছন্দের কোনো এখানে অস্তিত্ব নাই, সবগুলো হচ্ছে আমাদের আধুনিক ছন্দ বিচারের ছন্দ আছে, আমরা এখানে অফকোর্স রাইট অ্যান্সার কি নিব? রাইট অ্যান্সার নিব মাত্রাবৃত্ত ছন্দ। যেখানে মাত্রাবৃত্ত আমাদের আছে, আধুনিক ছন্দ বিচারে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদ কোন ছন্দে রচিত? আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ওকে স্যার, সাউন্ড কম আসতেছে, বাড়াই দেন প্লিজ। স্যার সাউন্ড কম আসতেছে, একটু বাড়ান প্লিজ। আমি ভাই একই ভয়েসে কথা বলি, আপনার একটু ভলিউমটা বাড়ান। সবার কাছে কি সাউন্ড ক্লিয়ার? সবার সাউন্ড কি ক্লিয়ার? স্যার সাউন্ড কম আসতেছে, একটু বাড়ান প্লিজ। সাউন্ড ঠিক আছে, আমার সাউন্ড ঠিক আছে। সমাস কারকের ক্লাস দিন না একটা, সমাস কারকের। ওকে দিব ইনশাল্লাহ। ওকে, তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? পদ্যটিকা ছন্দ। এরপরের প্রশ্ন আসি। এরপরের প্রশ্ন হচ্ছে খনার বচনে প্রাধান্য পেয়েছে কি? খনার বচনে প্রাধান্য পেয়েছে কি? একটু দেখো, খনার বচনে প্রাধান্য পেয়েছে কি? খনার বচনে প্রাধান্য পেয়েছে কৃষি। কি প্রাধান্য পাইছে? কৃষি প্রাধান্য পাইছে। কারণ আমরা জানি খনার বচন বলছে গাছে গাছে আগুন জ্বলে বৃষ্টি হবে খনায় বলে। বৃষ্টি হবে কে বলছে? খনায় বলে। তাহলে এই খনার বচনে কি প্রাধান্য পেয়েছে? খনার বচনে মূলত বৃষ্টি প্রাধান্য পেয়েছে। এটা মূলত কৃষক, এটা হচ্ছে কৃষক এবং কৃষকদের এবং সাধারণ গৃহস্থ নারীদের মুখে প্রচলিত ছন্দমালা। এই খনার বচন কোন যুগের কাব্য? এটা পরীক্ষা প্রশ্ন আসে। খনার বচন মূলত রচনা হয়েছে অষ্টম থেকে দ্বাদশ শতকের দিকে। খনার বচন কত থেকে কত? অষ্টম থেকে দ্বাদশ শতকের দিকে। এই অষ্টম থেকে দ্বাদশ শতকের দিকে এই খনার বচন মূলত প্রচলন বেশি ছিল। ঠিক আছে, অনেকেই বলে খনার বচন প্রাচীন যুগের কাব্য। মূলত খনার বচন হচ্ছে মধ্যযুগে এটা প্রকাশ ঘটে, কিন্তু প্রাচীন যুগে এই খনার বচন ছিল। তো আমরা খনার বচনের কিছু উক্তি আছে, যেমন যদি থাকে বন্ধুর মন গাং পারু হিতে কতক্ষণ, তারপর হচ্ছে যে কাঁচায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস, তারপর হচ্ছে যে গাছে গাছে আগুন জ্বলে বৃষ্টি হবে খনায় বলে, তারপর যে শনিতে সাত মঙ্গলে দিন আর বাকি সব দিন। এগুলো কি? এগুলো হচ্ছে খনার বচন। ঠিক আছে, তার দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ, এটা কি? এটাও মূলত হচ্ছে খনার বচন। এগুলো কি? এগুলো হচ্ছে খনার বচন। এগুলো কি? খনার বচন। খনার বচন মূলত কৃষি এবং সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত ভাষা। জহির রায়হানের একটু দেখেন, জহির রায়হানের ফাল্গুন উপন্যাসটির পটভূমি কি ছিল? জহির রায়হানের ফাল্গুন উপন্যাসটির পটভূমি কি ছিল? জহির রায়হানের ফাল্গুন উপন্যাসটির পটভূমি কি ছিল?
জহির রায়হানের ফাল্গুন উপন্যাসটির পটভূমি কি ছিল? জহির রায়হানের ফাল্গুন উপন্যাসটির পটভূমি কি ছিল? সবাই একটু বলেন তো এটা কি হবে? হ্যালো স্যার, ভাই আপনি একটু বিজয় যাত্রা পেজে ইনবক্স করেন। হ্যাঁ, আমি আপনাদের শিক্ষক, বাংলা পড়াচ্ছি। বাংলা কোনো প্রশ্ন থাকলে আমাকে করেন, আর বাকি যত আদার্স কোশ্চেন আছে এগুলো বিজয় যাত্রা পেজে ইনবক্স করেন। রাইট অ্যান্সার কি হবে বলেন তো দেখি, রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? কারণ এই যে আরেক ফাল্গুন, এই আরেক ফাল্গুন একটু খেয়াল করি। এই ফাল্গুন উপন্যাসটি কোন প্রেক্ষাপটে লেখা হয়েছে? আরেক ফাল্গুন উপন্যাসটি মূলত ভাষা আন্দোলন এবং 21শে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা হয়েছে। যেমন আসছে ফাগুন আমরা দ্বিগুণ হব, এখানে একটা বিখ্যাত উক্তি ছিল, আসছে ফাগুন আমরা দ্বিগুণ হব, আসছে ফাগুন আমরা কি হব? দ্বিগুণ হব। আসছে ফাগুন আমরা দ্বিগুণ হব। তাহলে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে জহির রায়হানের এই আরেক ফাল্গুন উপন্যাসটি রচনা হয়। জহির রায়হানের বিখ্যাত কিছু উপন্যাস আছে, যেমন আর কতদিন, বরফ গলা নদী, আর কতদিন বরফ গলা নদী, তারপর হচ্ছে আর কতদিন বরফ গলা নদী, একটু লিখবেন আর কতদিন বরফ গলা নদী। তারপর লিখবেন তৃষ্ণা, ফাল্গুন মাস, লিখবেন ফাল্গুন থেকে লিখবেন আরেক ফাল্গুন। তৃষ্ণা লিখবেন শেষ বিকেলের মেয়ে। এগুলো হচ্ছে তার বিখ্যাত উপন্যাস। তাহলে জহির রায়হানের বিখ্যাত উপন্যাসগুলো কি? আরেক ফাল্গুন, আর কতদিন, বরফ গলা নদী, তৃষ্ণা এবং শেষ বিকেলের মেয়ে। এগুলো হচ্ছে তার বিখ্যাত উপন্যাস। এই কয়েকটাই তার বিখ্যাত উপন্যাস। এরপরে দেখেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? আচ্ছা, জাহান্নাম হইতে বিদায়, জননী, কর্ণফুলী, সূর্য দিগল বাড়ি। রাইট অ্যান্সার কি হবে? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? স্যার আপনার বাংলা পেড ক্লাস করান না? বাংলা তো খুব উইক স্যার, আপনার ক্লাস চাই। হ্যাঁ, আমি তো পেড ব্যাচে বাংলা ক্লাসগুলো নেই। হ্যাঁ, আর কতদিন বাংলা বিগত সালের প্রশ্ন থেকে কতটুকু কমন পড়ার সম্ভাবনা আছে? ভাই আপনি যদি জাস্ট বাংলা আপনি যদি বিসিএস ব্যাংক জব এবং এনএসআই-তে যে পরীক্ষাগুলো হয়, এই জাস্ট বিসিএস ব্যাংক জব বিগত বছরের সকল প্রশ্ন পড়েন, বাংলা সাহিত্যের লিটারেচার যে প্রশ্নগুলো হয় এর বাইরে থেকে প্রশ্ন আসার পসিবিলিটি খুব কম। তবে আপনাকে মনে রাখতে হবে, যেহেতু একটা পাবলিক পরীক্ষা একটু আপনাকে খেয়াল রাখতে হবে, নতুন কিছু শিখতে হবে। তবে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে আমরা এখান থেকে ভালো প্রশ্ন কমন পাই। ওকে, বিগত বছরের প্রশ্ন আপনারা পড়ে যাবেন, অবশ্যই পড়ে যাবেন। ওকে, এরপর দেখেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? একটু খেয়াল করেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? এখানে হবে 7 হবে ক। 7 কি হবে? ক, জাহান্নাম হইতে বিদায়। এটা কার লেখা? শওকত ওসমানের লেখা। একটু লিখেন, এটা কার লেখা? এইটা হচ্ছে শওকত। সবাই একটু লিখবেন, শওকত ওসমানের লেখা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস অরণ্যক। ঠিক আছে, অরণ্যক। তারপর হচ্ছে জাহান্নাম হইতে বিদায়, অরণ্যক, জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, দুই সৈনিক। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের শওকত ওসমানের লেখা রচনা। দুই সৈনিক, তারপর হচ্ছে নেকড়ে অরণ্যক, ঠিক আছে, জাহান্নাম হইতে বিদায়, এগুলো কার লেখা? শওকত ওসমানের লেখা। ওকে, 8 নম্বর প্রশ্ন।
বলছে বাংলা সাহিত্যের সনেট রচনার প্রবর্তক কে। এটা একদম ইজি প্রশ্ন, আপনারা সবাই জানেন। তারপর পরীক্ষায় এইটা গুরুত্ব আছে, কারণ এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে প্রতি বছর। যেমন 14 পঙ্ক্তির 18 অক্ষর ব্যবহার করেছেন আমাদের এই মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত যেহেতু আমাদের পরীক্ষা প্রশ্ন গুরুত্বপূর্ণ, মাইকেল মধুসূদন থেকে পরীক্ষা প্রশ্ন হিউজ আসে। তো সো এই জায়গাটা আমাকে খেয়াল রাখতে হবে। বাংলা সনেটের জনকই মূলত হচ্ছে আমাদের মাইকেল মধুসূদন দত্ত। তাহলে সনেট, বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তককে সবাই একটু বলেন তো দেখি। বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তককে এটা 8 নম্বর প্রশ্নে আসি। বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তক কে? কি হবে রাইট অ্যান্সার? কি হবে রাইট অ্যান্সার? হবে মাইকেল মধুসূদন দত্ত। কপোতাক্ষ নদ রচনা করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। ওকে, বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয়? বলেন তো দেখি, বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয়? ছন্দের জাদুকর বলা হয় কাকে? বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর বলা হয় কাকে? ছন্দের জাদুকর বলা হয় কাকে? ছন্দের জাদুকর বলা হয় কাকে? নয় কি আছে? আপনারা জানেন ছন্দের জাদুকর, বাংলা সাহিত্যের ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। শামসুর রহমানকে কি বলা হয়? শামসুর রহমানকে বলা হয় নাগরিক কবি। কি কবি? নাগরিক কবি বলা হয় কাকে? নাগরিক কবি বলা হয় শামসুর রহমানকে। রবীন্দ্রনাথকে কি বলা হয়? বিশ্বকবি বলা হয় কাকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। বাংলা প্রবন্ধের জনক বলা হয় কাকে? বাংলা চলিত ভাষায় প্রবন্ধ রচনা করেন কে? প্রমোদ চৌধুরী। বাংলা প্রবন্ধের জনককে? প্রমোদ চৌধুরী। চলিত ভাষা নিয়ে সর্বপ্রথম আন্দোলন করেন কে? প্রমোদ চৌধুরী। তাহলে প্রমোদ চৌধুরী কি? প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি ছিল? প্রমোদ চৌধুরীর ছদ্মনাম ছিল বীরবল। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি ছিল? বীরবল। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি ছিল? প্রমোদ চৌধুরীর ছদ্মনাম ছিল বীরবল। রবীন্দ্রনাথ ছিল বিশ্বকবি। নাগরিক কবি কে ছিলেন? নাগরিক কবি ছিলেন আমাদের শামসুর রহমান। আর সত্যেন্দ্রনাথ দত্তকে কি বলা হতো? তাকে বলা হতো ছন্দের জাদুকর। ছন্দের জাদুকর। ক্লিয়ার? ওকে, এরপরে আসি যে বাংলা, একটু খেয়াল করি, কোন কবি ভারতচন্দ্রের উপাধি পান? একটু খেয়াল করেন, সবাই একটু লিখেন। কোন কবি ভারতচন্দ্রের উপাধি পান? সবাই একটু লিখেন। কোন কবি ভারতচন্দ্রের উপাধি পান? কোন কবি ভারতচন্দ্রের উপাধি পান? ওকে, ঠিক আছে। তাহলে ভারতচন্দ্র উপাধি পানকে? ভারতচন্দ্র, আমাদের এখানে দেখি ভারতচন্দ্র কবিকণ্ঠ হয় না ভাই, ভারতচন্দ্র রায় কি করছে? কি পাইছে? উপাধি পাইছে। ভারতচন্দ্র একটু খেয়াল করি, কোন কবি ভারতচন্দ্রের উপাধি? ভারতচন্দ্রের উপাধি হচ্ছে রায় গুণাকর। তিনি মূলত অন্নদামঙ্গল কাব্যের, ভারতচন্দ্র রায়গুণাকর কি করছে? অন্নদামঙ্গল কাব্য, কালকেতুর উপাখ্যান যেটা আমরা বলি, অন্নদামঙ্গল কাব্য, একটু খেয়াল করি, অন্নদামঙ্গল কাব্য তিনি কি করছেন? মধ্যযুগের সর্বশেষ কবি, এবং অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। মধ্যযুগের শেষ কবির নাম কি? ভারতচন্দ্র রায়গুণাকর। তিনি কি লিখছেন? তিনি অন্নদামঙ্গল কাব্য
মঙ্গল কাব্যের রচয়িতা অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা আছে ভারতচন্দ্র রায় গুণাকর। নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কি? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত উপন্যাসগুলো কি একটু খেয়াল করি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত উপন্যাসগুলো হচ্ছে, অপ্রকাশিত উপন্যাসগুলোর মধ্যে আমরা গুরুত্বপূর্ণ প্রকাশিত উপন্যাসগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে দুই বোন, দুই নম্বর লিখব দুই বোন ঘরে বাইরে, তারপর লিখবো আমরা চার অধ্যায় চোখের বালি, তাহলে দুই বোন ঘরে বাইরে, 4 অধ্যায় চোখের বালি। তারপর হচ্ছে গোরা, চতুরঙ্গ, রাজর্ষি, ওকে। এখন একটু দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাসগুলো কি? দুই বোন ঘরে বাইরে, 4 অধ্যায় চোখের বালি, গোরা, চতুরঙ্গ, রাজর্ষি, মালঞ্চ, যোগাযোগ, পৌঠাকরের নেহাট, তারপর হচ্ছে নৌকাডুবি এবং শেষের কবিতা। এই এই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত এই 12টা উপন্যাসের মধ্যে আরেকটা উপন্যাস আছে, সেটা হচ্ছে করুণা, যেটা হচ্ছে অপ্রকাশিত উপন্যাস। এগুলো কি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এগুলো কি উপন্যাস। তাহলে আমি কি বললাম? দুই বোন ঘরে বাইরে, 4 অধ্যায় চতুরঙ্গ, গোরা, চোখের বালি, রাজর্ষি, মালঞ্চ, যোগাযোগ, বৌঠাকরের নৌকাডুবি এবং শেষের কবিতা। এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। এগুলো মনে রাখার একটা টেকনিক আছে। একটা পরিবারে 2টা বোন আছে, একজনের সাথে মারামারি সম্পর্ক, কাটাকাটি সম্পর্ক। একজন আরেকজনকে 2 চোখে দেখতে পারে না, চোখের বাইরে, ঠিক আছে, 2 চোখে দেখতে পারে না, মানে চোখের বালি। একজন ঘরে থাকলে আরেকজন থাকে বাইরে। তার পরিবারের সদস্য 2 বোন আর বাবা মা মিলে 4 অধ্যায়। কয়জন? 4 অধ্যায়। এক বোনের নাম গোরা, আরেক বোনের নাম চতুরঙ্গ। তারা 2 বোন মিলে এক ছেলেকে পছন্দ করে, সেই ছেলের নাম হচ্ছে রাজর্ষি। তাদের মধ্যে একজন চতুরঙ্গ চিন্তা ভাবনা করলো যে রাজর্ষির সাথে কি করবে? সে লুকায় লুকায় যোগাযোগ করবে। কি করবে? যোগাযোগ করবে। তো যোগাযোগ করবে কোথায়? ফুলের বাগানে। ফুলের বাগানকে বলা হয় মালঞ্চ। সেখানে সে দেখা করতে গিয়ে ধরা পড়ে গেল তার বোনের কাছে। পরবর্তীতে সে আইসা বলল যে চলো আমরা আজকে বিয়ে করে ফেলবো। বিয়ে করবে কোথায়? বৌঠাকুরানীর হাটে। এবং বিয়ে করার সময়, নদী পার হওয়ার সময় নৌকা ডুবিতে রাজা মারা যায় এবং নায়িকা বাসায় এসে শেষের কবিতা রচনা করে। এই ছিল আমাদের গল্প। এই গল্পের মাধ্যমে আমরা 12টা উপন্যাস মনে রাখতে পারি। নজরুলের অপ্রকাশিত উপন্যাসের নাম হচ্ছে করুণা। করুণা হচ্ছে নজরুলের অপ্রকাশিত উপন্যাস, ঠিক আছে। তো নজরুলের উপন্যাসগুলোর মধ্যে বলছে প্রকাশিত, এখানে বলছে নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের রচনা? নৌকাডুবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। নৌকাডুবি কি? রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। নৌকাডুবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। নৌকাডুবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। নৌকাডুবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস, ঠিক আছে।
ওকে, এরপরের প্রশ্নটা আমরা একটু দেখি। এরপরের প্রশ্নটা আমরা সবাই একটু দেখি, একটু সবাই কমেন্ট করবেন। পরের প্রশ্নটা রাইট অ্যান্সার কি হবে? 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 কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুর কি রচনা উৎসর্গ করেন? একটু খেয়াল করেন, কাজী নজরুল ইসলাম কে উৎসর্গ করছে রবীন্দ্রনাথ ঠাকুর? তাহলে রবি ঠাকুর, রবি ঠাকুর, রবি ঠাকুর, খেয়াল করি, রবি ঠাকুর, রবি ঠাকুর উৎসর্গ করছে কাকে? নজরুলকে, নজরুলকে। রবি ঠাকুর উৎসর্গ করছে কাকে? নজরুলকে। রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে কি উৎসর্গ করছে? রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে উৎসর্গ করছে বসন্ত নাটক, বসন্ত নাটক, বসন্ত নাটক। সেই খুশিতে নজরুল বলছিল, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর টকবগিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। খুব খুশি হয়েছে। দোলন চাপা কাব্যের মধ্যে নজরুল একটা গান লিখছে ইনস্ট্যান্ট। পরবর্তীতে আবার এই নজরুল সাহেব, নজরুল সাহেব তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে, এই রবি ঠাকুরকে উৎসর্গ করেন সঞ্চিতা কাব্যগ্রন্থটি। কি কাব্য? সঞ্চিতা, সঞ্চিতা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন। মনে রাখবেন, সঞ্চিতা কাব্যগ্রন্থটি হচ্ছে নজরুলের লেখা, আর সঞ্চয়িতা কাব্যগ্রন্থ কিন্তু আবার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ঠিক আছে? এরপরে মনে রাখতে পারেন যে শেষের কবিতা, শেষের কবিতা হচ্ছে একটা উপন্যাস। শেষের কবিতা কি? একটা উপন্যাস, কাব্যধর্মীয় উপন্যাস, কাব্যধর্মীয়, কাব্যধর্মীয় একটি রোমান্টিক উপন্যাস। আর শেষ লেখা, শেষ লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ। শেষ লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কাব্যগ্রন্থ, আর শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস। ক্লিয়ার? ওকে, এরপর দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি। এখানে আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি? খেয়াল করি, খেয়াল করি, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাসই লিখছে তিনটা, কুহিলিকা, মৃত্যুক্ষুধা, বাদনহারা। মনে রাখার টেকনিক হচ্ছে বাকুম। মনে রাখার টেকনিক কি? বাকুম। বাতে হচ্ছে বাদনহারা, কুতে হচ্ছে কুহিলিকা, মত হচ্ছে মৃত্যুক্ষুধা। মৃত্যুক্ষুধা, এই তিনটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের নাম। তো যেহেতু বলছে উপন্যাস, তাহলে এখানে আছে মৃত্যুক্ষুধা। বাকুম থেকে আছে জাস্ট মৃত্যুক্ষুধা। তাহলে মৃত্যুক্ষুধা কি? মৃত্যুক্ষুধা হচ্ছে নজরুলের একটি উপন্যাসের নাম। ঝিলমিলি হচ্ছে নজরুলের নাটকের নাম। মধুমালা, মধুমালা, ঝিলমিলি এগুলো হচ্ছে নাটকের নাম। অগ্নিবীণা হচ্ছে নজরুলের কাব্য, ঝিলমিলি হচ্ছে নাটক, মধুমালা হচ্ছে নাটক, মধুমালা কি? নাটক। আর অগ্নিবীণা হচ্ছে কাব্য, অগ্নিবীণা হচ্ছে কাব্য। তাহলে মৃত্যুক্ষুধা কি? মৃত্যুক্ষুধা হচ্ছে উপন্যাস, তার উপন্যাস। মৃত্যুক্ষুধা হচ্ছে তার উপন্যাস। মৃত্যুক্ষুধা কি? তার উপন্যাস। তারপর আমরা কি একটু বলবেন? ওকে, এখানে একটু বলবেন কোন কবি, কোন কবির মাতাও একজন কবি ছিল, মানে কোন কবির মা একজন কবি ছিলেন? কোন কবির মা একজন কবি ছিলেন? কোন কবির মাও একজন কবি ছিলেন? বলেন, কোন কবির মা, কোন কবির মাও একজন কবি ছিলেন? কোন কবির মাও একজন কবি ছিলেন? কোন কবির মাও একজন কবি ছিলেন? সবাই একটু কমেন্ট করেন তো, কোন কবির মাও একজন কবি ছিলেন? কোন কবির মা একজন কবি ছিলেন? কোন কবির মা একজন কবি ছিলেন? 14 নম্বরটা কি হবে বলেন? কোন কবির মা একজন কবি ছিলেন? কোন কবির মা একজন কবি ছিলেন? কোন কবির মা একজন কবি ছিলেন? বলেন তো, দ্রুত দ্রুত বলেন, কোন কবির মা একজন কবি ছিলেন? কোন কবির মা একজন কবি ছিলেন? 14 কি লিখছেন? জীবনানন্দ দাশ। রাইট অ্যান্সার কি হবে বলেন তো দেখি? রাইট অ্যান্সার কি হবে?
রাইট অ্যান্সার কি হবে? জীবনানন্দ দাশের মা ছিল কুসুম কুমারী দাস। আপনার কুসুম কুমারী দাসকে চিনেন না? এই যে বলছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তাহলে এই যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, তাহলে এটা কে? এটা হচ্ছে এই জীবনানন্দ দাশের মা। জীবনানন্দ দাশের মা সেটা হচ্ছে কুসুম কুমারী, কুসুম কুমারী দাস। কুসুম কুমারী, কুসুম কুমারী দাস, কুসুম কুমারী দাস। তিনি বলছিলেন আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ, বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাহি কি শরীরই তব রক্ত মাংস প্রাণ। তাহলে বলছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তাহলে কি হবে? জীবনানন্দ দাশের মা ছিল কুসুম কুমারী দাস। জীবনানন্দ দাশের মা ছিল কুসুম কুমারী দাস। স্যার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে তো এখনো কোনো নোটিশ দেয় নাই, 2 তারিখ পরীক্ষা স্থগিত। 2 তারিখ পরীক্ষা স্থগিত, আপনারা একটু খোঁজ খবর নেন। আপাতত এটা, পরে আস্তে আস্তে হয়তো আপডেট আসবে। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে জীবনানন্দ দাস, জীবনানন্দ দাস। এরপর দেখেন এই বিশ্বকে এ শিশুর বসবাসযোগ্য করিয়া যাইব আমি, এই পংক্তিটি কোন রচনায় পাওয়া যায়? এই পংক্তিটি কোন রচনায় পাওয়া যায়? এই বিশ্বকে এ শিশুর বসবাসযোগ্য করে যাব আমি, এই পংক্তিটি কোন রচনায় পাওয়া যায়? কোন রচনায় বা কার রচনায় পাওয়া যায়? এটি কার রচনায় পাওয়া যায়? পংক্তিটি কার রচনা বলেন তো? সুকান্ত ভট্টাচার্যের। এটা কার? সুকান্ত ভট্টাচার্য। আমরা বলি না যে আসিছে নবীন জায়গা ছেড়ে দিতে হবে, তাহলে এই যে আমরা যেতে না দিতে হয় তবু যেতে দিতে হয়, এরকম আমরা পড়ছি না যে আসছে নবীন জায়গা ছেড়ে দিতে হবে, এটা হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের লেখা। আমরা বলি না ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি, কার লেখা? সুকান্ত ভট্টাচার্যের লেখা। ঠিক আছে, আমরা আমরা আবারও বলি, আরেকটা প্রবাদ আছে যে আর গদ্য নয় এবার কঠিন কঠোর পদ্য আনো, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। তাহলে এই লাইনগুলো কই থেকে আসছে? এইগুলো আসছে এই যে সুকান্ত ভট্টাচার্যের উক্তি থেকে। তাহলে বলছে এই বিশ্বকে এই শিশুর বসবাসযোগ্য করিয়া যাইব আমি, করে যাইব আমি। পংক্তিটি কার? পংক্তিটি হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের। সুকান্ত ভট্টাচার্যের কিশোর কবি, সুকান্ত ভট্টাচার্যের উপাধি কি? কিশোর কবি। সুকান্ত ভট্টাচার্য হচ্ছে কিশোর কবি। বলছে সাহিত্যিক মীর মোশাররফ হোসেন, সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের জন্মস্থান কোথায়? সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের জন্মস্থান কোথায়? সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের জন্মস্থান কোথায়? মীর মোশাররফ হোসেনের জন্মস্থান কোথায়? তিনি কোথায় কোথায় কোথায়? এই যে মীর মোশাররফ হোসেন, মুসলিম কবি মীর মোশাররফ হোসেন, যিনি বিষাদ সিন্ধু লিখছে আপনাদের মীর মোশাররফ হোসেন, কারবালার ময়দানের কাহিনী, হাসান হোসেনের কাহিনী লিখছে এই মীর মোশাররফ হোসেন। তাহলে মীর মোশাররফ হোসেন জন্মগ্রহণ করেছিল, মনে রাখবেন, দেশ ভাগ হয়েছে কত সালে? 1947 সালে। আর আমাদের এই মীর মোশাররফ হোসেন সাহেব জন্মগ্রহণ করেছিলেন 1847 সালে। আর আমার জন্ম সাল নভেম্বর মাসে, আর এই মীর মোশাররফ হোসেনের জন্ম সাল হচ্ছে নভেম্বর মাসে। তিনিও নভেম্বর মাসে জন্মগ্রহণ করেছেন। আর আমাদের এই আপনাদের যে ক্লাস নিচ্ছে এই রাশেদ স্যারও নভেম্বর মাসে জন্মগ্রহণ করেছেন। তাহলে নভেম্বর 13ই নভেম্বর 1847 সালে মীর মোশাররফ হোসেন জন্মগ্রহণ করেন। কোথায়? গড়াই নদীর তীরে কুষ্টিয়াতে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? গড়াই নদীর তীরে লাহিনীপাড়া কুষ্টিয়া জন্মগ্রহণ করেন। আপনারা যারা কুষ্টিয়াতে ইসলামিক ইউনিভার্সিটিতে গেছেন আপনারা জানেন গড়াই নদীর তীরেই কুষ্টিয়া, একটা গড়াই বাসও আছে। ঠিক আছে, ইসলামিক ইউনিভার্সিটিতে যেতে একটা গড়াই বাসও আছে। তো দেখেন এই গড়াই নদীর তীরে মূলত আমাদের এই মীর মোশাররফ হোসেন কিন্তু জন্মগ্রহণ করেন। মীর মোশাররফ হোসেন জন্মগ্রহণ করেন কোথায়? গড়াই নদীর পাশে কুষ্টিয়াতে। ঠিক আছে, ওকে, এরপরে একটু আসি। এরপরের প্রশ্ন বলছে জসিমউদ্দিন, বানানটা একটু ভুল আছে, হ্যাঁ ঠিক আছে, এটা রাইট আছে। জসিমউদ্দিনের নাটক কোনটি? জসিমউদ্দিনের নাটক কোনটি?
রাইট অ্যান্সার কি হবে? কুমারখালী কুষ্টিয়া। হ্যাঁ, কুমারখালী কুষ্টিয়া। জসিমউদ্দিনের নাটক কোনটি? শুভ জন্মদিন স্যার। আমার জন্মদিন মেলা আগে চলে গেছে, নভেম্বর মাস মেলা আগে চলে গেছে। সবাই কি ক্লিয়ার? সবাই যদি ক্লিয়ার হন, গড়াই বানান ভুল আছে ভাই, ডয় শূন্যরও হবে। সবাই যদি ক্লিয়ার হন আমার মতো এরকম করে লাভ রেক দেন, লাভ রেক, লাভ রেক। সবাই যদি ক্লিয়ার হন লাভ রেক দেন। স্যার দ্রুত করেন। হ্যাঁ, দ্রুত করছি। ওকে, এখন একটু আসি জসিমউদ্দিনের নাটক কোনটি। জসিমউদ্দিনের নাটকগুলো আমরা বের করি। যেমন আমরা বেদের মেয়ে মধুমালা, আমরা নাম শুনছি কি? বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আশি আশি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। মনে রাখবেন এখনকার দিনে আর বেদের মেয়ের নাম জ্যোৎস্না না, মনে রাখবেন বাংলা ক্লাসে বেদের মেয়ের নাম হচ্ছে মধুমালা। নাম কি? মধুমালা। বেদের মেয়ের নাম হচ্ছে মধুমালা। সে আগে ছেঁকা দিত, এখন সে নিজেই ছেঁকা খায়। বেদের মেয়ে মধুমালা সে কি করছে? সে পল্লী বধূ হয়ে বাঁশের বাঁশি বাজাতে বাজাতে বাঁশের বাঁশের বাঁশি বাজাতে 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 পল্লী বধূ হয়ে পদ্মা পারে চলে যায়। কোথায় চলে যায়? পদ্মা পারে চলে যায়। তাহলে দেখেন, বেদের মেয়ে মধুমালা, পল্লী বধূ, বাঁশের বাঁশি, পদ্মাপার, এই সবগুলো হচ্ছে আমাদের জসিমউদ্দিন সাহেবের নাটক। তাহলে এখানে একটু খেয়াল করি তো, এখানে কি আছে? বেদের মেয়ে আছে। তাহলে বেদের মেয়ে কি? জসিমউদ্দিনের একটি নাটক। আর বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে তার উপন্যাস। ওকে, এরপর আসি নেকড়ে অরণ্যক উপন্যাসটির রচয়িতা কে? 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 ওকে, রাইট অ্যান্সার কি হবে বলেন তো দেখি? রাইট অ্যান্সার কি হবে? ফারজানা আয়ান। তোমাকে অনেকদিন পর দেখলাম ভাইয়া, তো একটু খেয়াল করি সবাই। এটা রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার কি হবে? নেকড়ে অরণ্যক কার লেখা? নেকড়ে অরণ্যক হচ্ছে আমাদের এই শওকত ওসমানের লেখা। কার লেখা? শওকত ওসমানের লেখা। তার আরো কিছু বিখ্যাত আছে, যেমন কৃতদাসের হাসি, কৃতদাসের কৃতদাসের হাসি কৃতদাসের হাসি। তারপর হচ্ছে জাহান্নাম হইতে বিদায়, কৃতদাসের হাসি, জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্যক, এগুলো হচ্ছে তার বিখ্যাত উপন্যাস। এগুলো কি? তার বিখ্যাত উপন্যাস। নেকড়ে অরণ্যক কার? শওকত ওসমানের একটা বিখ্যাত উপন্যাস। কৃতদাসের হাসিও তার একটা বিখ্যাত উপন্যাস। আসাদের ষাট কবিতাটি কার লেখা? আসাদের ষাট। যারা ঢাকায় আছেন জানেন, আপনার আসাদ গেট নামক একটা জায়গা আছে, যেখানে মূলত আসাদকে গুলি করা হয়। আর এই আসাদের এই মৃত রক্তমাখা শার্ট নিয়ে তখন আন্দোলনে যায়। ঠিক আছে, এরপর থেকে এই জায়গাটার নামকরণ করা হয় আসাদ গেট। ঠিক আছে, সংসদ ভবনের পাশে। তো আসাদের শার্ট কার লেখা? 1969 সালে 20 জানুয়ারি গুলিস্তানের একটি মিছিলের সামনে, একটু খেয়াল করেন, গুলিস্তানের একটি মিছিলের সামনে লাঠিতে আসাদের শার্ট দিয়ে বানানো পতাকা দিয়ে এই মূলত একটা মিছিল বের করা হয়। ঠিক আছে, তো 1959 সালে, কত সালে? সরি, 1969 সালে 20, আমি যদি ভুল না করি তাহলে 20 জানুয়ারিতে কি করা হয়? আসাদ এই যে গুলিস্তানে আসাদের কি করা হয়? এই আসাদের রক্তমাখা, গুলিবিদ্ধ আসাদের রক্তমাখা শার্ট নিয়ে কি করা হয়? শার্ট নিয়ে একটা আন্দোলন করা হয়। ঠিক আছে, তো এই আন্দোলনকে প্রেক্ষাপটে কি করা হয়? এটা লিখছে কে? এটা লিখছে শামসুর রহমান। কে লিখছে? শামসুর রহমান। আসাদের শার্ট কার লেখা? শামসুর রহমান। বানানটা ভুল আছে, এখানে রহমান লেখা, বানানটা হবে রাহমান।
বানানটা হবে রাহমান, রাহমান, শামসুর রাহমান, শামসুর রাহমান, শামসুর রাহমান। ঠিক আছে, ওকে। এরপরে আসি, বলছে সৈয়দ শামসুল হকের লেখা নাটক কোনটি? 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 সৈয়দ শামসুল হকের সৈয়দ শামসুল হকের লেখা রচিত নাটক কোনটি? সৈয়দ শামসুল হকের সৈয়দ শামসুল হকের রচিত নাটক কোনটি? নাটক কোনটি? নাটক কোনটি? কোনটি কোনটি? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়, পায়ের আওয়াজ পাওয়া যায়, পায়ের আওয়াজ পাওয়া যায়, পায়ের আওয়াজ পাওয়া যায়। এটা 19 না 20? আচ্ছা 19 সবাই ডি দেখাচ্ছে কেন? হ্যাঁ ঠিক আছে, 19। শামসুর রাহমান। ওকে, 21 নম্বর প্রশ্নে আসি। বলছে চাষাভূষার কাব্য এটা কার লেখা? চাষাভূষার কাব্য কার লেখা? চাষাভূষার কাব্য, চাষাভূষার কাব্য, চাষাভূষার কাব্য এটা কার লেখা? চাষাভূষার কাব্য, চাষাভূষার কাব্য। আমি ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারে এই চাষাভূষার কাব্য পড়েছিলাম। সবাই বলেন চাষাভূষার কাব্য কার লেখা? 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 চাষাভূষা কাব্য কার লেখা? চাষাভূষার কাব্য হচ্ছে নির্মলেন্দু গুণের লেখা। কার লেখা? নির্মলেন্দু গুণের লেখা, নির্মলেন্দু গুণ। চাষাভূষার কাব্য কে লিখছে? নির্মলেন্দু গুণ। এরপর আসি সোনালী কাবিন। সোনালী কাবিন কার লেখা? জোস একটা কবিতা, খড়ের গম্বুজ, একটা বিখ্যাত কবিতা খড়ের গম্বুজ। ওকে, এরপর দেখেন সোনালী কাবিন কার লেখা? সোনালী কাবিন, সোনালী কাবিন, সোনালী কাবিন কার লেখা? সোনালী কাবিন কার লেখা? সোনালী কাবিন কার লেখা? সোনালী কাবিন কার লেখা? এখানে আছে শক্তি চট্টোপাধ্যায়, হাসান হাফিজুর রহমান, আল মাহমুদ। হাসান হাফিজুর রহমান দুইবার আসছে। একটু বলেন সোনালী কাবিন কার লেখা? সোনালী কাবিন কার লেখা? সোনালী কাবিন কার লেখা? সবাই একটু কমেন্ট করেন সোনালী কাবিন কার লেখা? সোনালী কাবিন কার লেখা? সোনালী কাবিন কার লেখা? সোনালী কাবিন কার লেখা? শীত লাগতেছে কার কার? একটু কমেন্ট করেন তো, একটু হাতটা ছাড়েন, হাতটা ছেড়ে একটু শীত কমান, হাত ছাড়েন। শীত লাগতেছে কার কার? কি হবে এটা? রাইট অ্যান্সার কি হবে? 21 নাম্বার, 22 নাম্বার সোনালী কাবিন কার লেখা? সোনালী কাবিন কার লেখা? হাসান হাফিজুর রহমান না ভাই, হাসান হাফিজুর রহমান না। সোনালী কাবিন হচ্ছে আল মাহমুদের লেখা, আল মাহমুদের লেখা। সোনালী ভাবি না রে ভাই, সোনালী কাবিন। সোনালী কাবিন কার লেখা? আল মাহমুদের লেখা, আল মাহমুদের লেখা। সোনালী কাবিন কার লেখা? আল মাহমুদের লেখা। বিয়ের দিন আপনি লিখবেন? বিয়ের এত শখ। আচ্ছা এরপর আসি চোরাবালি। চোরাবালি, চোরাবালি কাব্যগ্রন্থ কার লেখা? চোরাবালি, দেখেন চোখের বালি, মনে এই বালি দেখে মাইরা দিয়েন না, চোখের বালি মনে রাখবেন। চোখের বালি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। চোখের বালি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এরপর দেখেন চোরাবালি, চোরা বালিকার লেখা। চোরাবালি হচ্ছে আমাদের বিষ্ণুদের লেখা, বিষ্ণুদেব বিখ্যাত হয়েছে এই কাব্যগ্রন্থের জন্য। বিষ্ণুদের চোরাবালি, কথায় কথায় আমরা বলি যে বিষ্ণুদের চোরাবালি, বিষ্ণুদের চোরাবালি। বিরাট গরম লাগছে স্যার। কেন ভাই এত গরম কেন ভাই? আমার তো এই যে শীতে জমে যাচ্ছে, এই যে শীত লাগতেছে, শীত শীত প্রচুর শীত আমার। ঠিক আছে, দেখছেন বিষ্ণুদে, এটা রাইট অ্যান্সার কি হবে? বিষ্ণুদে, রাইট অ্যান্সার কি হবে? বিষ্ণুদে। আমরা লাইব্রেরিতে এসেই বলতাম আগে যে বিষ্ণুদের চোরাবালি আছে কিনা। আচ্ছা তিতাস একটি নদীর নাম, এই তিতাস নিয়ে অনেক লেখালেখি আছে। তিতাস একটি নদীর নাম, এটা কার লেখা? তিতাস একটি নদীর নাম কার লেখা?
তিতাস একটি নদীর নাম কার লেখা? তিতাস একটি নদীর নাম কার লেখা? তিতাস একটি নদীর নাম কার লেখা? তিতাস একটি নদীর নাম কার লেখা? তিতাস একটি নদীর নাম কার লেখা? তিতাস একটি নদীর নাম কার লেখা? তিতাস একটি নদীর নাম কার লেখা? বলেন, তিতাস একটি নদীর নাম কার লেখা? 24 নম্বর, তিতাস একটি নদীর নাম কার লেখা? তিতাস একটি নদীর নাম। রাইট অ্যান্সার কি হবে বলেন? তিতাস একটি নদীর নাম কার লেখা? তিতাস একটি নদীর নাম কার লেখা? স্যার, গ্যাস বিল্ডিং এ থাকি তো ভেতরে থাকলে ঠান্ডা লাগে না। বাহ, দেখেন মানিক সাহেব অনেকে লিখছেন মানিক সাহেব, এটা ভুল ভাই। তিতাস একটি নদীর নাম লিখছে অদ্বৈত মল্লবর্ধন। অদ্বৈত মল্লবর্মন। এই অদ্বৈত মল্লবর্মন হচ্ছে সে মালুপাড়ার ছেলে, সে মালুপাড়ার ছেলে। ঠিক আছে, সে তিতাস নদীর পাড়ে তার বাড়ি, তিতাস নদীর পাড়ে, নদীর পাড়ে। ঠিক আছে, তিতাস নদীর পাড়ে তিনি মালুপাড়ার ছেলে। তিনি মূলত এই তিতাস নদীকে কেন্দ্র করে এবং সেখানকার স্থানীয় মানুষের জীবনযাপন থেকে তিনি তিতাস একটি নদীর নাম, তিতাস একটি নদীর নাম রচনা করেন। অনেকে লিখছে মানিক বন্দ্যোপাধ্যায়। আমি বলে দিই, কনফিউশন ক্লিয়ার করে দিই। মানিক লিখছে, মানিকের রচনার নাম হচ্ছে পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝি, পদ্মা নদীর মাঝি। মূলত নদী কেন্দ্রিক যে সাহিত্যকর্মগুলো আছে, তিতাস একটি নদীর নাম, আর একটা হচ্ছে পদ্মা নদীর মাঝি। তিনি মূলত এই মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি লেখার জন্য মূলত এই মাঝিদের সাথে বসবাস করেছিলেন, থেকে তিনি এই পদ্মা নদীর মাঝি লিখছে। আর এই নদী কেন্দ্রিক আরেকটি সাহিত্যকর্ম রচনা করেন এই অদ্বৈত বল্লবর্মন, যা রচনা করেন তিতাস একটি নদীর নাম, তিতাস একটি নদীর নাম। পরবর্তীতে এই নদী থেকে ঋত্বিক ঘটক একটি সিনেমা বানায়। এই ঋত্বিক ঘটক এই উপন্যাসের উপর একটি বাংলা সিনেমা বানায়, নাম দেয় তিতাস একটি নদীর নাম। নাম দিছে কি? তিতাস একটি নদীর নাম। ঋত্বিক ঘটক এই উপন্যাসের উপর একটি চলচ্চিত্র নির্মাণ করেন, তিতাস একটি নদীর নাম, যা 1973 সালে প্রকাশিত হয়। 1973 সালে ঋত্বিক ঘটকের এই সিনেমাটি প্রকাশিত হয় বা চলচ্চিত্রটি প্রকাশিত হয়। তাহলে এই তিতাস একটি নদীর নাম লিখছে অদ্বৈত মল্লবর্মন, আর পদ্মা নদীর মাঝি লিখছে মানিক বন্দ্যোপাধ্যায়। সবাইকে এখন ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? পদ্মা নদীর মাঝি, পদ্মা নদীর পার, এটা কার? পদ্মা নদীর পারে আছে এক বালুচর। পদ্মা নদীর পার হচ্ছে জসিমউদ্দিনের লেখা। পদ্মা নদীর পার জসিমউদ্দিনের লেখা।
পদ্মা নদীর মাঝি লিখছে মানিক বন্দ্যোপাধ্যায়। তিতাস একটি নদীর নাম লিখছে অদ্বৈত বল্ল বর্মন। অদ্বৈত বল্ল বর্মন। নদী নিয়ে উপন্যাস অদ্বৈত বল্ল বর্মন। ঋত্বিক ঘটক রাজবাড়ির, হ্যাঁ রাজবাড়ির ছেলে হইতে পারে, আমি জানি না। ওকে, কনফিউশন ক্লিয়ার? ওকে, হাজার বছর ধরে কার লেখা? একটু আগে পড়াইছে, হাজার বছর ধরে বরফ গলা নদীর পানি খেতে না পেয়ে তৃষ্ণা পানি খেতে না পেরে আমরা লিখছি অনেকগুলো মেয়ে আত্মহত্যা করেন বা মৃত্যুবরণ করেন। হাজার বছর ধরে বরফ গলা নদী, তৃষ্ণা, এগুলো কার লেখা? এগুলো হচ্ছে জহির রেহানের লেখা। কার লেখা? জহির রেহানের লেখা। ক্লিয়ার? ওকে। তিতাস নদী ব্রাহ্মণবাড়িয়াতে, হ্যাঁ ভাই তিতাস নদী ব্রাহ্মণবাড়িয়াতে। কৃতদাসের হাসি কার লেখা? আমি একটু আগেই বলছিলাম যে শওকত ওসমানের বিখ্যাত একটা আছে কৃতদাসের হাসি, নেকড়ে অরণ্য, এগুলো হচ্ছে কার লেখা? শওকত ওসমানের লেখা। কার লেখা? একটু আগে আমি পড়াইছিলাম কৃতদাসের হাসি, এগুলো কার লেখা? শওকত ওসমানের লেখা। একটু আগে আমি পড়াইছি, দেখেন ব্যাখ্যা করতে গিয়ে বলছিলাম, কোথায় যেন বলছিলাম, আসাদের ষাট। এই যে নেকড়ে অরণ্যক উপন্যাস কার লেখা? নেকড়ে অরণ্য উপন্যাসটি এই শওকত ওসমানের লেখা। এখান থেকে আমি পড়াইছিলাম কি কৃতদাসের হাসিও এই শওকত ওসমানের লেখা। দেখেন পরবর্তীতে আবার কিন্তু এগুলো পরীক্ষা প্রশ্ন আসে। এরপর প্রশ্ন আসি, সূর্য দিগল বাড়ি উপন্যাসটি কার লেখা? সূর্য দিগল বাড়ি, এটাও গুরুত্বপূর্ণ একটা উপন্যাস। সূর্য দিগল বাড়ি উপন্যাসটি কার লেখা? 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 বলেন, সূর্য দিগল বাড়ি উপন্যাসটি কার লেখা? 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 স্যার আপনার টুপি আমার টুপি সেম, আমার মাথা আর আপনার মাথা সেম না, এটাই সমস্যা। আচ্ছা, সূর্য দিগল বাড়ি উপন্যাসটি কার লেখা? আমি একটু বলি, সূর্য দিগল বাড়ি উপন্যাসটি মূলত হচ্ছে 1955 সালে সূর্য দিগল বাড়ি উপন্যাসটি মূলত 1955 সালের যে 50-এর যে মনন্তর আছে, 50-এর মনন্তরে মূলত দেশ ভাগ, 55 মনন্তরের যে দেশ ভাগ এবং দুর্ভিক্ষ এবং স্বপ্ন জয় এবং স্বপ্ন ভঙ্গের যে ভিত্তিতে তিনি এই কাব্য এই সূর্য দিগল বাড়ি উপন্যাসটি রচনা করেছিলেন আবু ইশরাক। কে রচনা করছে? আবু ইশরাক। এটা মূলত 50-এর মনন্তরের দুর্ভিক্ষকে কেন্দ্র করে এই উপন্যাসটি রচনা হয়েছিল। রচনা করেছেন আবু ইশরাক। কে রচনা করছে? আবু ইশরাক। স্বপ্নভঙ্গ, স্বপ্ন ঘরা, এইটা ছিল মূলত এই উপন্যাসের বিষয়। রক্তাক্ত প্রান্তর কার লেখা? রক্তাক্ত প্রান্তর কার লেখা? এটা আপনাদের সবার কমন। রক্তাক্তর ভাল লাগে খুবই ভাই। আচ্ছা ঠিক আছে, ভাল লাগলে ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা তো ভাইরে একটা গিফট করতে পারেন, তাই না? তা তো করবেন না। একটু লিখেন, রক্তাক্তর প্রান্ত কার লেখা? রক্তাক্ত প্রান্তর কার লেখা? রক্তাক্ত প্রান্তর কার লেখা? রক্তাক্ত প্রান্তর মূলত এটা 1961 সালের পানিপথের যুদ্ধ যে হয়েছিল, পানিপথের যুদ্ধকে কেন্দ্র করে লেখা হয়েছিল। যুদ্ধকে কেন্দ্র করে লেখা একটি রচনা। 1961 সালে কত সালে? 1961 সালে একটু খেয়াল করেন, 1961 সালের পানিপথের তৃতীয় যুদ্ধ 1961 সালের পানিপথের তৃতীয় যুদ্ধকে কেন্দ্র করে মূলত এই উপন্যাসটি এই নাটকটি রচনা করেছিলেন। কে রচনা করেছেন? মুনির চৌধুরী। কে রচনা করছে? মুনির চৌধুরী। কে রচনা করছে? মুনির চৌধুরী। স্যার আজকে 50টা প্রশ্ন পড়ান। মুনির চৌধুরী, ঠিক আছে, মুনির চৌধুরী। রক্তাক্ত প্রান্তর কার লেখা? মুনির চৌধুরী। তৃতীয়
পানিপথের তৃতীয় যুদ্ধকে কেন্দ্র করে মূলত এই রচনাটি করেছিলেন। ওকে, তারপর দেখি সীমানা ছাড়িয়ে উপন্যাসটি কার লেখা? সীমানা ছাড়িয়ে উপন্যাসটি কার লেখা? সৈয়দ শামসুল হকের লেখা হচ্ছে সীমানা ছাড়িয়ে। সৈয়দ শামসুল হক একজন রোমান্টিক কবি। সৈয়দ শামসুল হকের একটা উপন্যাসের নাম হচ্ছে সীমানা ছাড়িয়ে। সৈয়দ শামসুল হকের লেখা সীমানা ছাড়িয়ে। এরপর আছে খোয়াবনামা। এগুলো মূলত একদম গুরুত্বপূর্ণ, এগুলো না পারলে আমার মনে হয় পরীক্ষাতে যাওয়াই উচিত না। খোয়াবনামা উপন্যাসটি কার? খোয়াবনামা উপন্যাসটির উপন্যাসিক বা রচয়িতা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত আরো কিছু উপন্যাস আছে, যেমন আমরা 1943 সালের মনন্তরে দেখি যে 1943 সালের মনন্তরে আমাদের আখতারুজ্জামান ইলিয়াস খোয়াবনামা উপন্যাসটি তেবাগা আন্দোলনের ভিত্তিতে রচনা করেন। ফকির সন্ন্যাসী বিদ্রোহ এবং ঐতিহাসিক এই বিষয়গুলো নিয়ে মূলত 1943 সালে কত সালে? 1943 সালে এগুলো তো ঐতিহাসিক রচনা ভাই। 1943 সালে একটু খেয়াল করেন, 1943 সালে যে মনন্তর হয়েছে, তেবাগা আন্দোলন হয়েছে, এই বিষয়গুলোর প্রেক্ষাপটে কিন্তু মূলত পরবর্তীতে এই খোয়াবনামা উপন্যাসটি রচনা করেন কে? আখতারুজ্জামান ইলিয়াস। ওই যে রেইনকোট আখতারুজ্জামান ইলিয়াসের আরেকটা বিখ্যাত প্রবন্ধ আছে, নাম হচ্ছে রেইনকোট। অনেকেই হয়তো পড়ছেন, এইচএসসি লেভেলে থাকে রেইনকোটও কার লেখা? এই আখতারুজ্জামান ইলিয়াসের লেখা। মূলত রেইনকোট ছিল 1971 সালের যুদ্ধ প্রেক্ষাপটকে কেন্দ্র করে রচিত একটি প্রবন্ধ বা গল্প গ্রন্থ। বেদের মেয়ে, একটু আগে পড়াইছি, বেদের মেয়ে নাটক কার লেখা? আমি একটু আগে পড়াইছি বেদের মেয়ে মধুমালা। একটু আগে পড়াইছি বেদের মেয়ে মধুমালা। একটু আগে পড়াইছিলাম বেদের মেয়ে মধুমালা। তাহলে বেদের মেয়ে এটা কার লেখা? আমি যে বলছিলাম গান গেয়ে পড়াইছি, যদি না পারেন আমি খুবই কষ্ট পাবো। আমি গান গেয়ে পড়াইছিলাম যে বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে, হায়রে ফাঁকি দিয়েছে। তাহলে বেদের মেয়ে মধুমালা এখন হবে কি? বেদের মেয়ে মধুমালা, এখন বেদের মেয়ে জ্যোৎস্না না। এখনকার বেদের মেয়ের নাম কি? এখনকার বেদের মেয়ের নাম হচ্ছে জ্যোৎস্না। তাহলে বেদের মেয়ে জ্যোৎস্না কি করছে? বেদের মেয়ে জ্যোৎস্না বাঁশের বাঁশি বাজাতে, নট বিশের বাঁশি হচ্ছে নজরুলের লেখা কাব্যগ্রন্থ, আর বাঁশের বাঁশি হচ্ছে উমুক জাহেবের নাটক। আমরা বলছিলাম, একটু বলেন 31 নাম্বার কি হবে? বেদের মেয়ে কার লেখা? বেদের মেয়ে নাটক কার লেখা? দ্রুত বলেন কার লেখা? জসিম ভাইয়ের লেখা, জসিমউদ্দিন। কার লেখা? জসিমউদ্দিনের লেখা। বেদের মেয়ে কার লেখা? জসিমউদ্দিনের লেখা। এরপর আসি 32 নম্বর প্রশ্ন, বলছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী কি বলেন তো একটা? এটা মূলত সব বাচ্চাদের ঘরেই থাকে। পথের পাঁচালী এই বইটা সবার ঘরে থাকে। এটা জোস একটা রচনা। বলেন তো এটা কি? নাটক, ভ্রমণ কাহিনী, গল্প না উপন্যাস? এখানে কেন্দ্রীয় চরিত্রে আছে খেন্তি, ঠিক আছে? কেন্দ্রীয় চরিত্রে আছে খেন্তি। পথের পাঁচালী কি বলেন তো একটু? পথের পাঁচালী এটা কোন ধরনের রচনা? নাটক, উপন্যাস, গল্প? কি বলেন তো? দেখেন অপু আর দুর্গার যে একটা এখানে চমৎকার একটা চরিত্র, এই বইলা দিলে তো হয়ে গেল। পথের পাঁচালী উপন্যাসের বইলেই তো দিলাম। উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে অপু আর হচ্ছে দুর্গা। তাহলে 32 নম্বর রাইট অ্যান্সার কি হবে? 32 নম্বরের রাইট অ্যান্সার কি হবে? বেদের মেয়ে দেখলেই ভয় লাগে, আর কথা দেওয়া তো দূরের কথা। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে উপন্যাস, কারণ এটা হচ্ছে সব বাচ্চাদের ঘরেই থাকে, ঠিক আছে? আচ্ছা, পদ্মা নদীর মাঝি, এই যে চলে আসছে পদ্মা নদীর মাঝি, একটু আগে আমি পড়াইছি। পদ্মা নদীর মাঝি এটা কি, কোন ধরনের রচনা? পদ্মা নদীর মাঝি কোন ধরনের রচনা? পদ্মা নদীর মাঝি এই যে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। আপনারা তো পাগল হয়ে গেছিলেন মানিক বলতে। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। জেলে জীবনের দুঃখ কষ্ট চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে এই পদ্মা নদীর মাঝি দেশে, ঠিক আছে? বাকিটা বললাম না। পদ্মা নদীর মাঝি কোন ধরনের রচনা? তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়, আপনারা সবাই বলছিলেন মানিক, এই যে তিতাস একটি নদীর নাম, সবাই বলতেছিলেন মানিক। তাহলে মানিকের লেখা এই হচ্ছে পদ্মা নদীর মাঝি। মূলত জেলে জীবনের জীবন চিত্র ফুটিয়ে তোলা হয়েছে
এই উপন্যাসের মাধ্যমে তাহলে এটা কি, এটা হচ্ছে উপন্যাস। পদ্মা নদীর মাঝি কোন ধরনের রচনা, এটা হচ্ছে একটা উপন্যাস, এটা ছিল একটা উপন্যাস। বিষাদ সিন্ধু উপন্যাসের নায়ককে, বিষাদ সিন্ধু লিখছে কে, বিষাদ সিন্ধু লিখছে মীর মোশাররফ হোসেন। বিষাদ সিন্ধু রচনা করেছে কে, মীর মোশাররফ হোসেন। বিষাদ সিন্ধু কার লেখা, বিষাদ সিন্ধু হচ্ছে মীর মোশাররফ হোসেনের লেখা। বিষাদ সিন্ধু কার লেখা, মীর মোশাররফ হোসেনের লেখা। কারবালার ঘটনা মূলত কারবালার ঘটনায় মূলত হাসান হুসাইনের যে একটা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই বিষাদ সিন্ধু কাব্যগ্রন্থের মাধ্যমে। সরি, বিষাদ সিন্ধু কার লেখা, বিষাদ সিন্ধু উপন্যাসটা কার লেখা, এই যে বিষাদ সিন্ধু উপন্যাস এটা কার লেখা বলেন তো? বিষাদ সিন্ধু উপন্যাস মীর মোশাররফ হোসেনের লেখা, মীর মোশাররফ হোসেনের লেখা। তাহলে এই বিষাদ সিন্ধু উপন্যাসে কেন্দ্রীয় চরিত্র বা নায়ক ছিল কে, বিষাদ সিন্ধু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বা নায়ক ছিল কে? স্যার, পদ্মা নদীর মাঝি কুবের আর কপিলার সম্পর্কে বলেন। এগুলো বলা যাবে না, এডেল কথাবার্তা, এগুলো দরকার নেই। কপিলা মাঝির সম্পর্কে এগুলো বইল না, ঠিক আছে? মূলত মানিক বন্দ্যোপাধ্যায় ছিলেন এলিট পিপল, আর অদ্বৈত মল্লবর্মণ ছিলেন মালুপাড়ার ছেলে। এখন বলতে গেলে তো ক্লাস লম্বা হয়ে যায়, অহেতুক কথাবার্তা হয়ে যায়। মূলত আমি সাহিত্যের স্টুডেন্ট, তো মূলত বাংলা লিটারেচার পড়াই, ঠিক আছে? 6 বছর যাবত লিটারেচার পড়াচ্ছি, ব্যাকরণ পড়াচ্ছি, ইভেন বাংলায় অনার্স মাস্টার্স করছি, তো এগুলো আমার কাছে ডাজন্ট ম্যাটার। তো মূলত এখানে কপিলা যে চিত্রটা, আমরা মূলত বাংলা সিনেমা বা নাটকে কি দেখি, নাটক সিনেমাগুলো তো হচ্ছে এলিট পিপলের জিনিস। নাটক সিনেমা কারা দেখে, এলিট পিপলটা দেখে, তাই তো? তো মূলত আমাদের এই মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে এলিট পিপল। সে একটা নদী কেন্দ্রিক বা জেলে সম্প্রদায়দের জিনিসপাতি সে দেখানোর জন্য কি করছে, সে ওই জায়গায় বসবাস করছে, জেলেরা কিভাবে জীবনযাপন করে, যে এই যে জীবনযাপন করে সে কি করছে, সেখান থেকে কতটুকু আর নিতে পারবে। মনে করেন আমার বাড়িতে আপনি বেড়াইতে আসছেন, আপনি আমার সম্পর্কে কতটুকু জানবেন? হয়তো কিছুদিন থাকলে হয়তো কিছুটা জানতে পারবেন, কিন্তু আমার ঘরের যে আমার ছোট ভাই, সে তো আমার ফ্যামিলির সব জানে, তাই না? তো মূলত হচ্ছে অদ্বৈত বল্লভবর্মণ হচ্ছে এই মাঝিদের বা জেলেদের হচ্ছে জেলের ছেলে বা মালুর ছেলে, জাল্লাপাড়ার ছেলে, ঠিক আছে? তো তিতাস একটি নদীর নাম যখন আমাদের এই পদ্মা নদীর মাঝি লেখা গেল মানিক বন্দ্যোপাধ্যায়, পরবর্তীতে তিতাস একটি নদীর নাম যখন অদ্বৈত বল্লভবর্মণ লিখতে গেল, তখন বললো একজন তো এই নদী কেন্দ্রিক বা জেলে কেন্দ্রিক লেখা একজন বিখ্যাত হয়ে গেছে অলরেডি, এখন আবার তুমি আবার লিখতে আসবা কেন? তখন এই অদ্বৈত বল্লভবর্মণ বলছিল যে মানিক হচ্ছে জমিদারের পোলা, সে জেলেদের সম্পর্কে কি জানে। তো এই মানিক মূলত নদী কেন্দ্রিক বা জেলে কেন্দ্রিক যে সাহিত্য, এখানে সে লিখতে লিখতে সে তো এলিট পিপল, সে চলে গেছে প্রেমে, সে চলে গেছে কি কুবের আর কপিলার প্রেমের মধ্যে ঢুকে গেছে, পরে এই প্রেম থেকে আর বের হইতে পারে নাই। তো আমাদের এই তিতাস একটি নদীর নাম এটা লিখছে অদ্বৈত বল্লভবর্মণ, সে মূলত এইখানে অরিজিনাল জাইল্লার পোলা, সে অরিজিনালি হচ্ছে জেলের ছেলে। তো সে মূলত এখানে নদীমাতৃক বা নদী কেন্দ্রিক যে লেখা, সে মূলত এই তার লেখায় ফুটিয়ে তুলতে পারছে। তো মূলত এখানে আমরা প্রেম প্রীতির আলাপ আলোচনা বাদ দিয়ে আমরা পড়াশোনায় আসি, ঠিক আছে? আপনি জানেন বলে আপনি এটা খোঁচা দিচ্ছেন আমার, যে একটু স্যার আপনি বলেন, আপনি একটু লবণ দিয়ে বললে ভালো লাগবে, তাই না? আমি তো বুঝি এগুলা স্যার। স্যার যেটাই পড়ে সেটাই, আমি কোনোটা খারাপ জিনিস পড়ি নাই, ঠিক আছে? স্যার যেটাই পড়ে, তো আপনাদের যদি কারো যদি ক্লোদিং ব্র্যান্ড থাকে সমস্যা নাই, আমি বিজ্ঞাপন করে দিব, ফ্রিতেই করে দিব। দেখেন, বিষাদ সিন্ধু উপন্যাসের এখানে নায়ক ছিল কে, নায়ক ছিল হচ্ছে ইমাম হোসেন, নায়ক ছিল কে, ইমাম হোসেন। ওকে, এরপর দেখেন বাংলা ভাষার প্রথম কবিতা সংকলনের নাম কি? বাংলা ভাষার প্রথম কবিতা, দেখেন বাংলা ভাষায় রচনা কবিতা মানে কি, কাব্য। বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থের নাম কি বলেন তো দেখি, বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থের নাম কি? লিখছে আমার ভাই, লিখছে মনি ভাই, লিখছে স্যার অনার্স ফাইনাল ইয়ারে এই কুবের আর কপিলার কথা লিখতে পারি না, লজ্জায় লাল হয়ে গেছে। তাহলে তুমি শ্রীকৃষ্ণ কীর্তন লিখছো কেমনে?
শ্রীকৃষ্ণ কীর্তনে যে বংশী খণ্ড, সরি শ্রীকৃষ্ণ কীর্তনে বৃন্দাবন খণ্ড, তারপর হচ্ছে নৌকা খণ্ড, এগুলা লিখছো কেমনে? তুমি যেহেতু বাংলার স্টুডেন্ট ভাইয়া, মনি 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 ভাইয়া, তুমি তাহলে এগুলা লিখছো কিভাবে যে নৌকা খণ্ড, তারপর হচ্ছে বৃন্দাবন খণ্ড, এগুলা লিখছো কিভাবে? যদি এই কপিলার কাহিনী লিখতে যাই লাল হয়ে যাও। সরি মাস্টার্সে, ও মাস্টার্সে শ্রীকৃষ্ণ কীর্তন তো আরো ডেঞ্জারাস। রাধা কৃষ্ণের প্রেম লীলা তুমি লেখছো কিভাবে? লিখতে হবে, আমরা সাহিত্যিক মানুষ। সাহিত্যিকদের মধ্যে আর সাধারণ মানুষের মধ্যে একটাই পার্থক্য, আমাদের সাহিত্যিক বা বাংলার স্টুডেন্টদের মধ্যে এমন কিছু শব্দ আছে যেগুলো আমরা নেতিবাচক শব্দ, পজিটিভ ওয়ার্ড দিয়ে আমরা এটাকে মনের ভাব প্রকাশ করতে পারি। এটি বাংলার স্টুডেন্টের মধ্যে অন্য স্টুডেন্টের সাথে পার্থক্য। স্যার আপনার কয়টা বউ? এটা কেমন প্রশ্ন? আমার বউ কয়টা হবে? মানুষের বউ কয়টা থাকে? মানুষের বউ একটা থাকে না, থাকে না ভাই। এই ঝামেলা যত বেশি নিবা তত চুল বেশি পাকবে। আমি না নিতে আমার চুল পাইকা গেছে, আর তোমরা বলতেছো স্যার কয়টা বউ? অনেক বউতে তো এজাত দেওয়া আছে না ভাই, এটা এজাত হবে না। 35 নম্বর হবে চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ, বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ বা প্রথম গ্রন্থ, সেটা হচ্ছে মতান্তরে চর্যাপদ। ঠিক আছে, বাংলা ভাষা নিয়ে অনেক ক্রিটিসিজম আছে, অনেক কথাবার্তা আছে। তারপর সর্বোপরি বাংলা সাহিত্যে বা বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্তই রাখি। 35টা প্রশ্ন আমরা এখানে, ও আরো আছে 36টা। ও সরি, দেখি। গ্রিক ট্র্যাজেডি বলছে, গ্রিক ট্র্যাজেডি ইডিপাস বাংলায় কে অনুবাদ করে? গ্রিক ট্র্যাজেডি ইডিপাস বাংলায় কে 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 গ্রিক ট্র্যাজেডি ইডিপাস বাংলায় অনুবাদ করেন কে? গ্রিক ট্র্যাজেডি, সবাই একটু বলেন তো। গ্রিক ট্র্যাজেডি ইডিপাস, এই ইডিপাস পড়ছেন? যে স্ফুইং এর কাহিনী আছে ইডিপাসে অ্যাপোলো দেবতা, পড়ছিলেন এগুলা? স্যার দোহা কোষটা কি? দোহা কোষে চর্যাপদের আরেকটা নাম হচ্ছে, সরি শ্রীকৃষ্ণ, দোহা কোষটা হচ্ছে, আমি একটু বলি, একটু ক্লিয়ার করি। স্যার আমি রাষ্ট্রবিজ্ঞান পড়ছি তাদের। আচ্ছা যাই হোক, আমি একটু বলি। একজন প্রশ্ন করছেন, তানিয়া ইসলাম তানি, স্যার দোহা কোষটা কি? দেখেন, আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন আমাদের চর্যাপদ রচনাটি যখন আবিষ্কার করা হয়, চর্যাপদ মূলত হচ্ছে সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় গ্রন্থ। এই গ্রন্থটি আবিষ্কার করা হয়, কান খুলে শোনেন, কান খুলে, গুরুত্বপূর্ণ অনেকগুলো কথা বলবো। চর্যাপদ গ্রন্থটি হচ্ছে 1907 সালে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর ডক্টর মহামহোপাধ্যায়, শ্রী শ্রী মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবারের রাজগ্রন্থাগার রয়্যাল লাইব্রেরি থেকে 1907 সালে চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার করেন। পরবর্তীতে 1916 সালে তিনি নিজস্ব সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই চর্যাপদ গ্রন্থটি প্রকাশ করেন। কি নামে প্রকাশ করছে? হাজার বছরের পুরনো গান, বৌদ্ধ গান ও দোহাকোষ নামে তিনি এই গ্রন্থটা প্রকাশ করছে। তাহলে দোহাকোষ কি? দোহাকোষ হচ্ছে চর্যাপদের আরেকটা নাম। চর্যাপদের আরেকটা নাম দোহাকোষ কি? চর্যাপদের আরেকটা নাম। স্যার লজ্জার কথা আর বইলেন না, বাসায় জোরে পড়তেছি। আচ্ছা ঠিক আছে, বললাম না। আলী আহসান, সৈয়দ আলী আহসান। ওকে ফাইন, ওকে ফাইন। স্যার আপনার নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ভাই কি করবো ভাই, আমার নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ, এই যে মাইক্রোফোনটা এখানে রাখছি,
নিচে রাখলে বলেন যে স্যার সাউন্ড শুনি না, এর জন্য এখানে রাখছি। স্যার সাহিত্য মানেই তো প্রেম, লজ্জার কি আছে? ওকে, তাহলে এটা কে লিখছে? সৈয়দ আলী আহসানের লেখা। সৈয়দ আলী আহসানের লেখা। ইডিপাস মূলত হচ্ছে একটা গ্রিক ট্র্যাজেডি। গ্রিক ট্র্যাজেডি। ইডিপাস মূলত হচ্ছে একটা গ্রিক ট্র্যাজেডি। ট্র্যাজেডি কি? এখানে মূলত ট্র্যাজেডিতে করুণ রসে, করুণ রস যদি বলা হয়, ট্র্যাজেডি কোন রসে লেখা হয়? করুণ রসে। করুণ রস, করুণ রস, ঠিক আছে, করুণ রসে রচনা হয়েছে। হাজার বছরের পুরনো গান বৌদ্ধ গান ও দোহাকর নামে প্রকাশিত হয়। গণিত ডিপার্টমেন্টের বান্দা কে কে আছেন? চর্যাপদের ভাষা তো বাংলা না, প্রশ্ন তো বাংলা ভাষায় উল্লেখ করছে। চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা। কে বলছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আর চর্যাপদের ভাষা নিয়ে আমাদের ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী বলছে সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা। ঠিক আছে, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছে, ফাইনালি ডিক্লারেশন করছে চর্যাপদের ভাষা হচ্ছে বাংলা ভাষা। ঠিক আছে, আরো অনেক কবির অনেক মতভেদ আছে, তবে চর্যাপদের সর্বজনের সমালোচনা, আলোচনা সবকিছুর প্রেক্ষাপটে আমরা বলতে পারি চর্যাপদের ভাষা হচ্ছে বাংলা ভাষা। ওকে, কারণ এখানে অনেকগুলো বাংলা শব্দ পাওয়া যায়। যেমন আমাদের ভুসুকুপা বলছে 8টা পদ লিখছে, সে তার সবগুলো পদই বাংলা বোঝা যায়। যেমন আজ ভুসুকু বাঙালি বইলি, এখানে বাঙালি আমরা পাচ্ছি। কায়া, তরুবর, পঞ্চবিডাল, চঞ্চল, পৈঠকাল, এখানে বোঝা যাচ্ছে, অনেক শব্দ বোঝা যায়। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে বাংলা। স্যার আজকের নায়কের মতো লাগছে আপনাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের স্যার অলওয়েজ নায়ক, জাস্ট একটা নায়িকা নাই আর একটা সিনেমা নাই, না হলে হয়ে যেত নায়ক। ঠিক আছে স্যার, আদা দিয়ে চা খান? হয় না রে ভাই, কত চা খাবো, সারাটা দিন বকবকের উপরে আছি। দিনে 4 ঘন্টা ক্লাস, রাতে 4 ঘন্টা, 8 ঘন্টা ক্লাস, এই যে চিল্লাইনের উপরে আছি, গলা আর কত থাকবে রে ভাই। আর কারো কোনো কথা আছে? আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। প্রাইমারি 2025 উপলক্ষে বাছাইকৃত 500 প্রশ্নের পিডিএফ মডেল টেস্ট, 500 প্রশ্নের মডেল টেস্ট পিডিএফ দেওয়া হবে, সমাধান। ঠিক আছে, 500 প্রশ্নের পিডিএফ সমাধান দেওয়া হবে। এখান থেকে আশা করা যায় রিভিশন করতে পারবেন, 70 থেকে 80 নম্বর অনায়াসে কমন পাবেন। অফার অফার অফার, মাত্র 99 টাকা। মাত্র কত টাকা? 99 টাকা। তাহলে 500 প্রশ্নের সমাধান সহ মডেল টেস্টের দাম কত? মাত্র 99 টাকা। মাত্র কয় টাকা? 99 টাকা। যদি কেউ কোর্সে ভর্তি হতে চান বা এই পিডিএফটি নিতে চান, মাত্র 99 টাকা। ইনবক্স করেন এই আমাদের এই পেজে। যদি কেউ নিতে চান ইনবক্স করেন, দ্রুত ইনবক্স করেন। 500 এমসিকিউ পিডিএফ, 500 এমসিকিউ পিডিএফ, 500 এমসিকিউ পিডিএফ যদি কেউ নিতে চান, মডেল টেস্ট পিডিএফ যদি নিতে চান, 500 প্রশ্নের মডেল টেস্ট যদি কেউ নিতে চান, 500 প্রশ্নের মডেল টেস্ট পিডিএফ যদি কেউ নিতে চান, দ্রুত আমাদেরকে ইনবক্স করেন। আশা করা যায় এখান থেকে আপনি 70 থেকে 80 মার্ক কমন পাবেন মাত্র 99 টাকা। কত টাকা? মাত্র 99 টাকা। যদি কেউ নিতে চান আমাদের ইনবক্স করতে পারেন আমাদের পেজে, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে 01873162083 এই নাম্বারে। আমি বাংলায় অনার্স মাস্টার্স করছি। ফারজান আয়ান আপু। আর 5-7টা প্রশ্ন আমার এখানে টাইপ করা নাই রে ভাই, থাকলে পড়াইতাম। আবার ইনশাল্লাহ আমরা আবার 1 তারিখে ফিরবো ক্লাসে, কোনো সমস্যা নাই। আপনারা যদি বলেন পেজে ইনবক্স করবেন, স্যার বাংলা ক্লাস চাই, রাশেদ স্যার বাংলা ক্লাস চাই, বেশি বেশি ক্লাস চাই, তখন বেশি বেশি ক্লাস দেবে। ঠিক আছে, যদি কেউ ভর্তি হতে চান ইনবক্স করেন আমাদের এই নাম্বারে। আর যদি কারো কোনো কথা থাকে, মেসেজ থাকে, তাও করতে পারেন, কোনো সমস্যা নাই। ইনবক্স করেন দ্রুত।
কে কে আমাদের এই স্পেশাল পিডিএফটি নিতে চান ইনবক্স করেন আমাদের পেজে। স্যার পরীক্ষা যদি পিছিয়ে দেয় তাহলে আবার মডেল টেস্টের ব্যবস্থা করিয়েন। আবার টাকা দিলে আবার মডেল টেস্টের ব্যবস্থা করো, কোনো সমস্যা নেই। আপনি এটাই ভালো করে পড়েন, আমাদের ক্লাসগুলো করেন, আশা করি এখান থেকে উপকৃত হবেন। ওর সে জান্নাত মেঘলা আপুরে কি হয়েছে আপু? আরো ক্লাস চাই আপনার? ইনশাল্লাহ আপু ক্লাস হবে, কোনো সমস্যা নাই, ক্লাস হবে। স্যার ভাবি কেমন আছে? আপনার ভাবি কেমন আছে এটা আমি কেমনে কমু? আপনি আপনার ভাবিরে যা জিগান। স্যার আপনি কি শুরু করলেন? আমি কি করলাম? থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ ক্লাসের উপর। কমেন্ট নিয়ে দুর্নীতি হচ্ছে। আমি কার কমেন্ট পড়ি নাই? কমেন্ট না পড়লে মাফ। আমার নাম মাফলার স্যার? ছি, এগুলা কি বলেন? ভর্তি আছি, পিডিএফ তো পাই নাই। এই ভর্তি হলে কি পিডিএফ ফ্রি নাকি? গ্রুপে দেয়া আছে, গ্রুপে দেয়া আছে। দুইটাই কি 1907 সাল? না ভাই, চর্যাপদ আবিষ্কার হয়েছে 1907 সালে, শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার হয়েছে 1909 সালে। কিন্তু দুইটা গ্রন্থ, দুইটা বই একসাথে প্রকাশ হয়েছে, মানে দুইটা বই প্রকাশ হয়েছে 1916 সালে। চর্যাপদ আবিষ্কার হয় 1907 সালে নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে। আর শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটি আবিষ্কার হয় 1907 সালে, 1909 সালে, 2 বছর পর। এটা আবিষ্কার হয়েছে আহ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্য গ্রামের গোয়ালঘরের চালা থেকে। চর্যাপদ আবিষ্কার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর শ্রী শ্রী হরপ্রসাদ শাস্ত্রী। আর শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করছে আমাদের বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। আর কার কি প্রশ্ন? আপু আপনার কমেন্ট পড়ে ফেলছে। হ্যাঁ বলছি, কি হয়েছে? স্যার দোয়া করবেন চাকরি পাওয়ার সাথে সাথে বিয়ে করে আপনাকে দাওয়াত দিব ইনশাল্লাহ। তো চাকরি পাওয়ার পর আমার আমার কথা মনেই থাকবে না আমি জানি, শুধু আমার লোভ দেখাও। আসলাম, ওই তোমার স্যার ওই লোভ দেখে না, ওই মেলা দিন পড়াচ্ছে, আজকে 6 বছর যাবত পড়াচ্ছে, এরকম মেলা স্টুডেন্ট চাকরি পাইছে, কোনদিন স্যারের একটা নকও দেয় নাই। দিয়ে বলেও নাই যে স্যার চাকরি বাকরি পাইছি এই সেই। তো তখন মিষ্টি খাওয়ানোর ভয় আর ফোন দেয় না যে স্যারের ফোন দিলে মিষ্টি খাওয়ানো লাগবে। আপনার নিয়তে ঘাপলা আছে, আপনার চাকরি হবে না। না ভাই, পুরুষ মানুষের একটা চাকরি দরকার আছে দিন শেষে ভাই। আমাদের চাকরির দরকার, আমাদের বিয়ে করা দরকার। যাই হোক, কিছু না। দেখেন স্যার আপনার বিয়েটা দ্রুত করে। আমার বিয়ে নিয়ে কি এত তাড়াহুড়া কেন ভাই? আমার বিয়ে, আমি বিয়ে করলে তোমাদের ক্লাস দিতে পারবো? বলো, তোমার ভাবি তখন ক্লাস নিতে দিবে? তো মাত্রাবৃত্ত আর অক্ষরবৃত্ত ছন্দ সম্পর্কে ধারণা দেন। ভাই এত সহজে মাত্রাবৃত্ত আর অক্ষরবৃত্ত ছন্দ বুঝাইতে পারবো না, কারণ এখানে মাত্রাবৃত্ত আর অক্ষরবৃত্ত ছন্দ শিখতে গেলে আমাকে কি কি বিষয় শিখতে হবে? প্রথমে শিখতে হবে আমার অক্ষর শিখতে হবে। অক্ষর কাকে বলা হয়? নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে একেবারে যতটুকু উচ্চারণ করা যায় তাকে একটা অক্ষর বলে। এই অক্ষরের পরে শিখতে হবে আমাকে মাত্রা শিখতে হবে, বদ্যাক্ষর শিখতে হবে, মুক্তাক্ষর শিখতে হবে। এর মধ্যে আছে আবার একমাত্রা বদ্যাক্ষর, 2 মাত্রা বদ্যাক্ষর, আবার আছে একাক্ষর বিশিষ্ট শব্দ, 2 অক্ষর বিশিষ্ট শব্দ। এগুলো শিখানোর পর তারপর আমি মাত্রা শিখাইতে পারবো। ঠিক আছে ভাইয়া, আপনার ক্লাস দেখি, বিজয় যাত্রা অলওয়েজ চোখ রাখি। থ্যাংক ইউ ভাইয়া, আমার ক্লাস দেখো, অসংখ্য ধন্যবাদ। আর নাসরিন নাসরিন সুলতানা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অধিকরণে সপ্তমী কি হয়েছে? স্যারের মুখে কাননে কুসুম কলি ফুটলো, এই বাক্যে কাননে। আমি বিয়ে করে শ্বশুর বাড়িতে যাওয়ার ইনভাইট করব আপনাদের। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এরা সবাই আপনাকে বিয়ে দিয়েই সারবে। সোহানুর রহমান ভাই, আমিও তো চাই, সমস্যা নাই, বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন।
পাত্রী দেখেন সবাই মিলে। স্যার শুধু আপনার দিকে দেখলেই তো হয় না, আপনার দিকটাও আমাদের দেখতে হবে। দেখো ভাই দেখো। স্যার আমার চাকরি হলে ময়মনসিংহ মুক্তাগাছার মন্ডা খাওয়াবো ইনশাল্লাহ। এই ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডার চেয়ে বেশি মজা আছে একটা জিনিস। ময়মনসিংহের কি যেন বলে মন্ডার চেয়ে আরো মজা আছে একটা। এটাকে কি যেন ভোগ বলে, রাজভোগ না কি যেন আছে, মালাইকারি। মালাইকারি এই ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডার চেয়ে আমার কাছে মালাইকারি সবচেয়ে বেশি ভালো লাগছে। আমি ময়মনসিংহে ক্লাস নিছি, আপনাদের বিশেষ কনফিডেন্সে ক্লাস নিছি, ইউসিসি তে ক্লাস নিছি। আমি এই 2 মাস আগেও ক্লাস নিয়ে আসছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। পিডিএফ কিভাবে পাবো? পিডিএফ কিভাবে পাবো? আমাদের পেজে নক দেন, বিজয় যাত্রা পেজে নক দেন। ময়মনসিংহে হাওয়া ঠান্ডা, বিয়ে করলে এইদিকে করবেন স্যার। পাত্রী দেখেন ভাই, দেখা নক দিয়েন। জি স্যার, ধান উঠলে আপনার বিয়ের ব্যবস্থা করব। ঠিক আছে ভাই। উরি বাপরে বাপ। মালাইকারি, হ্যাঁ মালাইকারি। মুখ আমি মালাইকারিটা খাইছি, খুব মজা। আমি একাই হাফ কেজি মালাইকারি খাইছি। ওকে, জব হইলে মালাইকারি খাওয়াবো ইনশাল্লাহ। আমার চিনেন আপনারা, আমার মন থাকবে। যাই হোক, সমস্যা নেই। মালাইকারি খাওয়ান বা না খাওয়ান, সবাই পিডিএফটা কিনে নেন। পিডিএফটা কিনে ভালো করে পড়েন, চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে। স্যার বিসিএস কনফিডেন্সে তো আমি ক্লাস করছি, আপনাকে তো পেলাম না। কোথায় ক্লাস করছেন আপনি? মাফলার স্যার, কত কষ্ট করে কমেন্ট করতে হয় এই ঠান্ডায়। আমি মাফলার স্যার বলেন দেখে তো আপনার কমেন্ট পড়ি না। আমার নাম মাফলার স্যার? হ্যাঁ, ভন্ড। স্যার আপনার দাওয়াত থাকলো, আমার শ্বশুর বাড়িতে আসবেন, খুশি হব। আরে ভাই তুই বিয়ে কর আগে। কাজীও রেডি, পাত্রীও রেডি, চলে আসেন স্যার। গাড়ি রেডি করে দেন। গাড়ি ছাড়া কিভাবে আসবো? টাকা পয়সা রেডি করেন, বউ পালবো কিভাবে, ওগুলা রেডি করেন। পাত্রী আর গাড়ির, পাত্রী আর হচ্ছে কাজী রেডি করলেই হবে, বউ পালা লাগবে না। চিন্তা করছেন? স্যার আপনার বাড়ি কোথায়? আমার পৈতৃক নিবাস হচ্ছে কুমিল্লায়, আমার দাদার বাড়ি হচ্ছে ঢাকা নতুন বাজার। আমার দাদা বাড়ি করছে নতুন বাজার। আর কারো কোনো প্রশ্ন? এনি কোশ্চেন? স্যার এরপর থেকে আপনি কালো টিপ দিয়ে আসবেন, না হয় নজর লাগবে। আমি বুঝলাম সবাই কেন ভাইয়া আপনার উপর নজর দেয়। আমার হিংসা হচ্ছে। আপনার হিংসা হচ্ছে, আপনার নজর দেন, সমস্যা নাই। নজর দিতে কি আছে? স্যার ক্লাস করাবেন আরো? ঠিক আছে, ক্লাস নেবো আরো, সমস্যা নেই। এই বিজয়দাতা পেজে কি আর ক্লাস আছে আমার? ফ্রি ক্লাস আছে? ক্লাস হবে, সমস্যা নেই। আর ক্লাস না পাইলে যে আমার আইডিয়া আছে, বিজয় যাত্রার আইডিয়া আছে, খালি নক দিবেন যে স্যার ক্লাস নেন। নক দিবেন আমাকে, ক্লাস হবে পেজে। কাগজের নৌকা। স্যার আপনি তো বললেন পাত্রী দেখতে, দেখেন পাত্রীও দেখেন, পাত্রীর সাথে আরো অনেক কিছু আছে ভাই। বিয়ে তো করলেই হয় না। শীতের মধ্যে খালি আপনি শীত দেখেন, শীতের মধ্যে কম্বল কেনার টাকা তো নাই ভাই। আজকে কি মডেল টেস্ট হবে? আমাদের আজকে মডেল টেস্ট হবে, হ্যাঁ। গ্রুপে লিঙ্ক দেওয়া হয়েছে মডেল টেস্টের।
দেখছেন, আপনি বলতেছেন বিয়ে করলে আমারে খাওয়াবেন, আবার এদিক দিয়ে আপনি দেখেন বিয়ে করে 2 বাচ্চার বাপ হয়ে গেছেন। 2 বছর আপনি আসেন আমার শ্বশুর বাড়িতে, দাওয়াত রইল। রাশেদুল ইসলাম, ঠিক আছে ভাই। মনি ভাই, আপনার শ্বশুর বাড়ি কোথায়? আমি তো সত্যি সত্যি আসবো ভাই, দাওয়াত দিলে আমি আবার না করি না, আমি ভোজন প্রিয় মানুষ তো, খুব খাইতে পছন্দ করি। আমি খাবার দাওয়াত দিলে আবার না করি না। ও স্যার, যৌতুক নেবেন নাকি? আর যৌতুক কি নেয় নাকি? গিফট নেই, এই জায়গায় যৌতুক নেই কেউ। এই ভাই, আপনাদের এলাকায় যৌতুক নেই কেউ? এখন কি যৌতুক নিতে হয়? যৌতুক নিতে হয়? যৌতুক দিবে কেন? যৌতুক নেবে কেন? গিফট দিবে। গিফট দিবে, এটা পাড়া, এটা দেয়া, এটা বলা লাগবে। এক মায়ের এক এক মেয়ে হইলেই হয়, এটা যৌতুক লাগে না, এটা অটো হয়ে যায় নাকি? বরযাত্রী আমরা সবাই রেডি। হ্যাঁ, আমার বিয়ে হবে বুঝছেন, বিয়ের স্টেজ হবে আপনার হুলুলুলুতে, ঠিক আছে? আপনাদের জন্য আমি একটা বিমান ভাড়া করব, বিমানে আপনারা সবাই ফুল দিয়ে সাজাবেন, ঠিক আছে? ফুল দিয়ে বিমান সাজাবেন, বিমান পার্কিং করবো আপনাদের ফার্ম গেটে। এখান থেকে আমরা বিমান নিয়ে রওনা দিব হচ্ছে আপনার হুলুলুলুতে, সেখানে অনুষ্ঠান হবে। সে অনুষ্ঠানে আপনারা সবাই পেট ভরে খাবেন। বোয়িং 777 বিমানে করে সবাই আবার দেশে চলে আসবেন। আর আমি ওইখান থেকে একটা প্রাইভেট জেট নিয়ে চলে যাবো হচ্ছে সিসিলিসে। সেইখান থেকে হানিমুন টানিমুন শেষ করে এরপরে বাসায় আসবো, ঠিক আছে? ততদিনে আপনারা সবাই প্রাইমারি পরীক্ষাটা দেন, দিয়ে পরে আপনারা চান্স পান। চান্স পেয়ে, সুযোগ পেয়ে আপনার প্রত্যেকে একদিন একদিন করে আমাকে দাওয়াত দিবেন। আমি আপনাদের ভাবি সাবকে নিয়ে ঘুরে ঘুরে আপনাদের বাড়িতে দাওয়াত খাবো, ঠিক আছে? স্যার, আমি টুকিটাকি রান্না পারি। আপনার সকল স্যারকে দাওয়াত ময়মনসিংহে আমার বাসায়, নিজ হাতে রান্না করে খাওয়াবো। থ্যাংক ইউ ভাইয়া। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ, এখন হাত ধোবো ভাই। সিলেটে সাতকাড়া দিয়ে গরুর মাংস তরকারি দাওয়াত রইলো। এই আপনার বাসা সিলেটে? আরুষি, আরুষি জান্নাত মেঘ, সিলেটে আসবো ভাইয়া, খুব শীঘ্রই আসবো। সিলেটে খুব শীঘ্রই আসবো, শ্রীমঙ্গলে। কুমিল্লা ছেলেরা যৌতুক নেই, গিফট কইয়া। আর যৌতুক লাগবে না, এক মায়ের এক ছেলে, এক মায়ের এক মেয়ে হইলেই হবে, ঠিক আছে? আর ওই মেয়ের বাপের বাড়ি গাড়ি থাকলেই হবে। এই আপনাদের কমেন্ট শেষ হয়েছে বলেন? কবে? খুব শীঘ্রই, যেদিন দেখবেন ফেসবুকে ছবি আপলোড দিয়ে লিখছি ওয়েলকাম টু সিলেট, ওই দিনই দেখবেন আমি সিলেটে। আর আমার প্ল্যান পড়ে কিছু হয় না তো, হুট করে চলে যাই। ভাই, আপনার বাসা কোথায়? কুমিল্লায় ভাইয়া? আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লাতে। স্যার, গাছে কাঁঠাল গোফে তেল। ধরো, গাছে কাঁঠাল গোফে তেল কেন? আমি রাজি হইলি হয়ে যেত। আচ্ছা, যারা কমেন্ট করতেছেন আপনাদের কমেন্ট কি শেষ হয়েছে? স্যার, একজনও আপনাকে পরে মনে করে দাওয়াত দিবে না। আমি জানি এগুলো দাওয়াত দিবে না, হুদাই খালি বলে। স্যার, আমি খাঁটি সিলেটের স্যার। থ্যাংক ইউ। সিলেটে কি আছে বিখ্যাত বলেন তো? চা ছাড়া। ইনশাল্লাহ ময়মনসিংহে আসবো ভাইয়া। আসলে আমার আইডিতে আমি পোস্ট দিই, আমার আইডিতে আমি পোস্ট দিয়ে কোথায় যাই। বাবা, এক্সারসাইজ করতেছেন? এই ভর্তি কারা কারা হবেন ইনবক্সে নক দেন।
ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি তো যাই, অনেক জায়গায় যাই, ফেসবুকে পোস্ট দিই, আপনাদের কথা কাউরে পাই না, রেসপন্স করলেই তো দেখা হয়ে যায় ইনশাল্লাহ। আমার ফেসবুক আইডিতেই আমাকে খুঁজে পাবেন। ভাই ক্লাস অফ করে দেন, মেলা কথাবার্তা হয়েছে। স্যার আমাদের কিশোরগঞ্জে দাওয়াত রইল, হ্যাঁ ইনশাল্লাহ আসবো। ভাইয়া আপনার মনে হয় কেউ আছে তাই রাজি হন নাই? আরে না ভাই, এখন বিয়ে শাদী করা যাবে? চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য না করে করবো, বিয়ে করবো, সমস্যা নেই। পরিবারের পছন্দ হোক, আমার পছন্দ হোক, তারপর বিয়ে শাদী এগুলো হচ্ছে ন্যাচারাল বিষয়, এগুলো বলে কয়ে হয় না, এগুলা সৃষ্টিকর্তা যেদিন চাইবে ওই দিন হয়ে যাবে। পরীক্ষা কি 2 তারিখ? না রে ভাই, পরীক্ষা 2 তারিখ না, পিছাইছে ডেট। হ্যাঁ স্যার, আপনি ময়মনসিংহে কোন শাখাতে আসেন, রাজু ভাইয়েরটা নাকি? আমি একবার গেছিলাম। আহ, এখন ময়মনসিংহে ইউসিসি তে যাওয়া হয়, ইউসিসি তে যাব, সিরাজগঞ্জ কনফিডেন্সে যাব। এখন অফলাইনে একটু কম যাচ্ছি, হ্যাঁ যাব খুব শীঘ্রই, আবার যাব, গেলে আমি ফেসবুকে আপডেট দিব আমার। পরীক্ষা কি 2 তারিখ? না ভাই, পরীক্ষা 2 তারিখ হচ্ছে না, 9 তারিখ হবে। অবশ্যই বগুড়ায় আসেন। ঠিক আছে, বগুড়ায় আসবো, বগুড়ার দই আমার খুব পছন্দ, ইনশাল্লাহ আসবো ভাই। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বিজয় যাত্রার পক্ষ থেকে সবাইকে স্বাগত, অসংখ্য ধন্যবাদ। আমি রাশিদুল ইসলামের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে শেষ করছি। যাচ্ছি মানে যাচ্ছি না, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। ভাই